আমাকে আদর করবি নাকি? আমি নিজের অধিকার জোর করে নিব। দেখ, আমাদের বিয়ে হয়ে গেছে। আমার আদর লাগবে মানে লাগবে। বাসর ঘরে ঘুমানোর জন্য আমি বিয়ে করি নাই। আমি এই বিয়ে মানি না, আবার নাকি বাসর করব? দেখেন, ভদ্রভাবে আমার সাথে কথা বলেন। আপনাকে আমি বউ হিসেবে মানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। রাখ, তোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমি আমার নিজের অধিকার নিজে থেকে আদায় করতে জানি। আদিত্য রেগে রিয়ার দিকে তাকাতে যাবে, সাথে সাথে রিয়া খাট থেকে নেমে আদিত্যর পাঞ্জাবির কলার টেনে ধরে। আদিত্যকে নিচের দিকে করে আদিত্য কিছু বলার আগে রিয়া ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আদিত্য রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। রিয়া আদিত্যকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে রেখে আদিত্যর দিকে তাকিয়ে বলল, আমি বুঝছি আসলে তোর কি প্রয়োজন। ওয়েট, আমি তোকে একটা ডোজ দিয়ে দিই, তাহলে তোর তেজ কমবে। রিয়া কথাটা বলে ওর লাগেজের কাছে গিয়ে একটা বড় ইঞ্জেকশন নিয়ে এসেছে। আদিত্যর দিকে এগিয়ে যেতে লাগলো। আদিত্য অত বড় ইঞ্জেকশন দেখে ইতিমধ্যে ভয়ে কাঁপতে লাগলো। আদিত্য ভয়ে খাটে উঠে গুটিসুটি হয়ে বসে থেকে বলল, প্লিজ প্লিজ আমার সামনে থেকে ইঞ্জেকশন সরিয়ে ফেলেন। আমার খুব ভয় লাগছে। আমি চিৎকার দিব বলে দিলাম। দে যা, না করেছে কে? তোকে কতবার বুঝাইলাম, তুই তো আমার কথা শুনলি না। আমার উপরে না তেজ দেখালি? আয়, এখন দেখা আমার উপরে তেজ। না না, আর দেখাবো না। আপনি ওইটা রাখেন। আপনি আমার সাথে এমন করতে পারেন না। আপনি খুব ভালো করে জানেন আমি ছোট থেকে ইঞ্জেকশন দেখলে ভয় পাই, আর আপনি সেইটার সুযোগ নিচ্ছেন। নিজের চাহিদা মেটাতে গেলে এটার সুযোগ নিতেই হবে। এখন বল, আমার কথা মতো আমাকে আদর করবি নাকি আমি তোর উপরে এটা প্রয়োগ করে দেখব? না না, প্লিজ এমন করেন না। দেখেন, জোর করে ভালোবাসা হয় না। আপনি আমাকে ভয় দেখিয়ে নিজের চাহিদা মেটাবেন, ভালো কথা। একটা কথা মনে রাখবেন, জোর করে এসব করলে কোনোদিন আপনি আমার মনের জায়গা নিতে পারবেন না। আপনার প্রতি আমার ঘৃণাটাই থাকবে, ভালোবাসা কোনোদিন জন্ম নিবে না। রাখ তোর ভালোবাসা। কে চায় তোর ভালোবাসা? আমার চাহিদা মিটলেই চলবে। ওই অন্যদের মতো তোর মন পাওয়ার জন্য তোর কথা মতো উঠবো বসবো ওই ধরনের মেয়ে আমি না। আবার একটা সুযোগ দিচ্ছি, কি করবি? আমাকে আদর করবি নাকি এইটা তোর শরীরের ভেতর পুশ করে দেব? না না, থাক, আপনার যা ইচ্ছা করেন, বাট ওইটা রেখে দেন। আমি আপনাকে বাধা দিব না। এই তো, গুড বয়। টেবিলের উপরে রেখে দিলাম, বেশি বুঝলে ঢুকিয়ে দিব শরীরে। রিয়া কথাটা বলে টেবিলের উপর রেখে দিয়ে আদিত্যর কাছে এগিয়ে গেল। খাটের উপরে উঠে আদিত্যর উপরে ঝাঁপিয়ে পড়ল। আদিত্যর চোখ ওই ইঞ্জেকশনের উপরে ছিল। আদিত্য হাত পা এখনো কাঁপছে। আদিত্য ছোটবেলা থেকে ইঞ্জেকশন খুব ভয় পেত, যে ভয় এখনো ওর কাটে নাই। আর আদিত্য ছোটবেলা থেকেই খুব জিদি একটা ছেলে ছিল, যা বলবে তাই করে ছাড়তো, যার কারণে ওর আব্বু অনেক মারতো। মারার পর এই ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিত, যেখান থেকে ভয়টা আরও বেশি ওর মনে দাগ কেটেছে। রিয়া আদিত্য দুইটা হাত চেপে ধরে ঠোঁটে কিস করছিল। বারবার আদিত্য ওইদিকে নজর দিলে রিয়ার সমস্যা হতে রিয়া রেগে গিয়ে ওর ঠোঁট ছেড়ে বলে, কি সমস্যা? বারবার ঘাড় কাত করছিস কেন? সোজা রাখতে পারোস না? কা পুরুষ কোথাকার! এত সুন্দর মেয়ে তোর কাছে আছে আর তোর ভেতরে কোনো ফিলিংস দেখি না। আমার পিছনে কত ছেলে লাইন ধরে থাকে, তোর কোনো ধারণাও নেই। আর সেখানে আমি তোকে পছন্দ করেছি, এইটা তো সৌভাগ্য। আর সেখানে তুই ভাব দেখাস। রিয়ার কথা শুনে আদিত্যর রাগ উঠে গেল। আদিত্য রিয়াকে নিচে ফেলে দিয়ে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল। রিয়া এক পর্যায়ে ব্যথায় কাতরাতে লাগলো। আদিত্য নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য জিদের বসে রিয়ার চোখের পানি খেয়ালও করে নাই। আদিত্য নিজের মতো করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে ধরল। অনেকক্ষণ পর আদিত্য ক্লান্ত হয়ে রিয়াকে ছেড়ে দিয়ে বলল, আরও আদর লাগবে নাকি? বলেন লাগলে। রিয়ার অনেকটা খারাপ লাগলো। প্রতিটা মেয়ে চায় তার স্বামী তাকে ভালোবেসে স্পর্শ করুক, তেমন রিয়াও চেয়েছিল, কিন্তু সব উল্টো হয়ে গেছে। রিয়ার নিজের মনকে শান্ত করে মুখে হাসি রেখা রেখে বলল, আদর তো আবারও লাগবে, বাট কিছুক্ষণ পর। তুমি তো এখন ক্লান্ত হয়ে গেছো, আমার বুকে এসে শুয়ে পড়ো। আমার সাথে এত ন্যাকামি করে কথা বলতে হবে না। তুই করে বলছিলেন, তুই বলেন। আদর লাগলে বলেন, আবারও করছি। আপনি কত আদর খেতে পারেন, আমি আজ সেটাই দেখব।
রিয়াকে টান দিয়ে আবার সোজা করে শুয়ে দিয়ে রিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো। রিয়া আদিত্যর পিঠে খামচি দিয়ে ধরলো। আদিত্য নিজের মতো করে করতে লাগলো। অনেকক্ষণ পর আদর করার পর আদিত্য ক্লান্ত হয়ে গিয়ে সাইডে শুয়ে পড়লো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বাজে। আদিত্য বলল, দেখেন 2টা বাজে, আমাকে ঘুমাতে দেন, না হলে আপনার হাল অনেক খারাপ হয়ে যাবে। সকালে আমার কলেজে যেতে হবে। আর হ্যাঁ, খবরদার, আমাদের এই বিয়ের কথা কেউ যেন না জানে। শুধু আমাদের ফ্যামিলির লোকরা ছাড়া বাইরে কাউকে বলবেন না। আমি চাই না কেউ জেনে যাক আমি বিয়ে করেছি, তাও আবার আমার থেকে বয়সে বড়। আচ্ছা ঘুমাও, আমার ডিউটি আছে। আদিত্য উঠে গিয়ে হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে নিল। রিয়া উঠে গিয়ে গোসল করে আসলো। শীতে রিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রিয়া চুলগুলো শুকাতে লাগলো। আর এইদিকে আদিত্য লেপের ভিতর শুয়ে থেকে ভাবতে লাগলো, কেন যে হসপিটালে গেছিলাম আর এই শাকচুন্নি আমার পিছনে লেগে গেছে। সেই দিন দাদুকে দেখতে না গেলে ভালো হইতো। এই শাকচুনির সাথে পরিচয় হতো না, শাকচুনির সাথে থাকতামও না, আমার প্রেমেও পড়তো না। আর আব্বু নাকি আমার ভালো চাই। এই তার ভালো চাওয়া? আমার থেকে বয়সে বড় মেয়ের সাথে বিয়ে দিল। কি বন্ধুত্ব এদের! বন্ধুত্ব দেখাতে গিয়ে আমার গলায় শাকচুন্নি ঝুলিয়ে দিল। আদিত্য কথাগুলো ভেবে লাইটের আলোতে আরো বিরক্ত হয়ে গেল। আদিত্য রেগে রিয়ার দিকে চোখ যেতে দেখে রিয়া কাঁপছে। আদিত্য রিয়াকে বলল, এভাবে বসে আছেন কেন? শীতের মধ্যে এসেছে, ঘুমাতে পারেন না? আসলে মেয়েরা সব কিছুতে বেশি বোঝে। শীতে কাঁপছে তাও শুইতে আসে না। আদিত্যর কথা শুনে রিয়ার অনেকটা ভালো লাগে। রিয়া মিটিমিটি করে হেসে আদিত্যর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, বৌছারে কি ঘুম ধরছে না নাকি? আদিত্য বিরক্ত হয়ে বলল, আপনাকে কইছে যত সব ভালোর জন্য কইলাম, শুরু হয়ে গেছে আজাইরা। ধুর মিয়া, শীতে কাঁপে মরে গা। আমি দেখেন কিছু বলি কিনা। দূর। আদিত্য কথাটা বলে ঘুরিয়ে চোখ বন্ধ করে নিল। রিয়া লাইট অফ করে আদিত্যর পাশে গিয়ে শুয়ে পড়ল। আদিত্যকে জড়িয়ে ধরতে গেলে আদিত্য লাফ দিয়ে ওঠে। উফ কি ঠান্ডা! আমার শরীরে হাত দিচ্ছেন কেন? আমার শীত লাগছে তাই দিয়েছি। বউয়ের ঠান্ডা হাত সহ্য করতে পারো না, তাহলে আমাকে সারা জীবন সহ্য করবে কি হবে? আপনাকে সহ্য করতেও চাই না। আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আদিত্য কথা শুনে রিয়া অনেকটা কষ্ট পাইল। রিয়া নিজের কষ্টটা লুকিয়ে আদিত্যকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, যাই করো, এখন জড়িয়ে ধরে ঘুমাতে দাও, অনেক শীত লাগছে। আর তুমি গোসল করলে না কেন? সকালে গোসল করবো, আপনার মতো এত সাহসী আমি না। আর ঘুমাতে দেন, আর একটা কথা বলবেন না। রিয়া আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যর কানে হালকা কামড় দিয়ে বলে, ভালোবাসি তোমাকে প্রিয়, অনেক ভালোবাসি। আদিত্য কথাগুলো শুনেও কিছু বলল না, চুপচাপ শুয়ে থেকে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে রিয়া ওর বুকের উপর শুয়ে আছে। আদিত্যর উঠতে ইচ্ছে করছিল না। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে 8টা বেজে গেছে। আদিত্য রিয়াকে বালিশে শুয়ে দিয়ে উঠে গোসল করতে যায়। গোসল করে এসে দেখে রিয়া খাটের উপর বসে থেকে হাই তুলছে। আদিত্য ওইদিকে নজর না দিয়ে চুলগুলো শুকাতে লাগলো। চুল শুকিয়ে রেডি হতে লাগলো। রিয়া ঘড়ির দিকে তাকিয়ে লাফতে উঠে পড়লো। রিয়া উঠে ফ্রেশ হয়ে এসে দেখে আদিত্য ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। রিয়া পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার কপালে চুমু না দিয়ে বের হয়ে যাচ্ছ কেন? ন্যাকামি থামান, আমাকে যেতে দেন। বউয়ের কপালে চুমু দিয়ে বের হতে হয়, জানো না? দূর, আমার জানতে হবে না। আদিত্য রিয়ার হাত সরিয়ে দিয়ে নিচে চলে গেল। আদিত্যকে একা বের হতে দেখে আদিত্যর আম্মু বলল, কি ব্যাপার আদিত্য, বৌমা কোথায়? ওর তো ডিউটি আছে 9টায়। তুই একাই কেন বেরোচ্ছিস? বৌমাকে নিয়ে খাবার খেয়ে কলেজে যা, আর বৌমাকে হসপিটালে নামিয়ে দিয়ে যা। আমার অত সময় নাই, আর ওনার হাত পা নাই যে আমাকে নামিয়ে দিতে হবে। চুপ বেয়াদব ছেলে, সবসময় তেরা তেরা কথা। যা বলছি বৌমাকে ডাক দিয়ে রেডি করিয়ে নিয়ে আয়। আমি কলেজে যাব না নাকি? আম্মু আমি রেডি হয়ে গেছি। আর সরি আম্মু, সকাল সকাল আপনাকে কাজে সাহায্য করতে পারলাম না। সমস্যা নেই, তুমি আর আদিত্য খাবার খেয়ে একসাথে যাও। আদিত্য তো আমাকে নিতে চায় না আম্মু। নিয়ে যাবে খেতে বসে দুইজন। ওই তোমাকে নামিয়ে দিয়ে তারপর কলেজে যাবে। আমি পারবো না বলছি, কানে শোনো না? আচ্ছা, তোর আব্বুকে কল দিচ্ছি। আদিত্য কিছু না বলে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। রিয়া বসলে আদিত্যর আম্মু দুজনকে খাবার দিল। দুজন তাড়াতাড়ি করে খেয়ে নিল। আদিত্য আর রিয়া বের হলো। আদিত্য বাইকে উঠে বসে আছে। রিয়া পাশ দিয়ে চলে যেতে নিলে আদিত্য রিয়ার দিকে তাকিয়ে বলে, ওই ন্যাকামি কেন করেন?
দেখছেন এখানে দাঁড়িয়ে আছি, তারপরও কেন ন্যাকামি করে চলে যাচ্ছেন? তুমিই তো বললে আমাকে নিয়ে যেতে পারবে না। রিয়া খুশি হয়ে আদিত্যর কাঁধে হাত দিয়ে বাইকে ওঠে, ওকে জড়িয়ে ধরল। রিয়ার অনেক শীত লাগতে লাগলো। আদিত্য রিয়াকে বলল, এই ভাব দেখানোর জন্যই পাতলা সোয়েটার পরছেন কে? এইটাতে ওম হয় নাকি? চাদর গায়ে দিতে পারেন না? আমার চাদর বাড়িতে, এখানে এই সোয়েটারটা নিয়ে এসেছি। ও আচ্ছা, সামনে শপিং মল আছে, ওইখান থেকে কিনে তারপর হসপিটালে যান। তুমি কিনে দিলে নিব, নিজের টাকা নষ্ট করতে পারবো না। জামাই থাকতে কেন নিজের টাকায় কিনতে যাব? কিপটা মেয়ে, চাকরি করেন, আমি কি চাকরি করি নাকি? ওইটা কি আমি জানি? শ্বশুরের থেকে তো হাত খরচ কম নেন না। বন্ধুদের সাথে এত পার্টি করে টাকা না ফুরিয়ে ভালোও তো হতে পারেন। লেকচার দেওয়া মানুষকে আমি খুব অপছন্দ করি, তাই দয়া করে চুপ থাকেন, না হলে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। রিয়া আর কিছু বলল না। আদিত্য রিয়াকে নিয়ে শপিং মলের সামনে গিয়ে বাইক থামিয়ে রিয়ার জন্য একটা সোয়েটার কিনলো আর একটা চাদর কিনে দিল। তারপর রিয়াকে ওইগুলো পরে নিতে বললো। রিয়া তো খুশি হয়ে সোয়েটার পরলো, সাথে চাদরটা গায়ের সাথে জড়িয়ে নিল। আর রিয়ার শরীরের সোয়েটার আদিত্যর হাতে দিয়ে দিল। আদিত্য বিল পে করে শপিং মল থেকে বের হলো। রিয়া আদিত্যর পিছন পিছন বের হলো। রিয়া আদিত্যর কাঁধে হাত দিয়ে আবার বাইকে উঠলো। আদিত্য ওর সোয়েটার দিয়ে বলল, আপনার সোয়েটারটা কি আমি পরবো নাকি? হ্যাঁ পরো, সুন্দর লাগবে। রিয়া কথাটা বলে হাসতে লাগলো। আদিত্য রাগ করে ওর সোয়েটারটা সামনে রেখে বাইক চালাতে লাগলো। কিছু দূর যেতে আদিত্য একটা ভিক্ষুক মহিলাকে দেখে সোয়েটারটা তাকে দিয়ে দিল। বাইক থামিয়ে মহিলাটার সাথে আদিত্য কথা বলছিল। তখন অনেকগুলো বাচ্চা এসে আদিত্যকে ঘিরে ধরলো। রিয়া তো এইটা দেখে পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আদিত্য সব বাচ্চাদের সামনে দোকান থেকে চকলেট, চিপস আর যেটা পছন্দ সেগুলো কিনে দিয়ে বলল, তোমাদের সাথে পরে এসেছে আড্ডা দিব, আমাকে কলেজে যেতে হবে। আদিত্যকে একটা বাচ্চা ছেলে বলে, ভাইয়া তুমি তো এইদিকে আসো না, ওই রাস্তা দিয়ে হঠাৎ কলেজে যাচ্ছ? এখন থেকে প্রতিদিন এই দিক দিয়ে কলেজে যাব, আর সবার সাথেও দেখা হবে। আচ্ছা, সবাই ভালো থাকো, আমি এখন যাচ্ছি। আদিত্য সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠে পড়ে। রিয়া আদিত্যর পিছনে উঠে বসলো। আদিত্য বাইক স্টার্ট দিয়ে বাইক চালাতে লাগলো। তখন রিয়া আদিত্যকে বলল, এই বাচ্চাগুলোকে তুমি চেনো? হ্যাঁ। তুমি কি প্রায় এখানে আসো নাকি? তার মানে ওদের প্রিয় ভাইয়া বলতে তুমি নাকি? আমাদের গ্রুপের সবাই ওদের সাহায্য করে, আর আমরা টাকা পার্টি করে ফুরাই না, তাই কারো বিষয়ে কিছু না জেনে কথা বলবেন না। ওলে ওলে, আমার স্বামীটা এত ভালো! আমি তো জানতামও না। আমি তো ভাবছি আমার জামাইটা তেরা, জেদ্দি, দয়া মায়া বলে কিছুই নাই। এখন তো দেখি আমার জামাইটা অসহায় মানুষদের পাশে থাকে। আজাইরা কথা, আমি কোনো ভালো মানুষ না, সো এইসব বলার কোনো মানে হয় না। আর দুঃখিত, আপনার লেট হয়ে গেছে, এখন দৌড়ে হসপিটালে যান। রিয়া বাইক থেকে নেমে আদিত্যর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, সমস্যা নাই, 9:30টায় ডিউটি শুরু হবে। তাহলে অত তাড়াতাড়ি আমার সাথে বের হইলেন কেন? জামাইটার সাথে যাব তাই। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে আদিত্যর মাথার চুলগুলো ঠিক করে দিয়ে চারিদিকে তাকিয়ে আদিত্যর গালে কিস করে দিল। আদিত্য তো হা করে তাকিয়ে আছে। রিয়া হেসে বলল, ডিয়ার বর, এখন যাচ্ছেন ভালো কথা। খবরদার কোনো মেয়ের দিকে নজর দিলে আমি বুঝতে পারলে কাঁটা চামচ দিয়ে চোখ তুলে কাঁচা খেয়ে ফেলবো। আর যে পেতনি তোমার পেছনে লাগবে তাকে খুন করে জেলে যাব। আদিত্য ভুরুকুচকে তাকিয়ে বলল, আপনি নার্স নাকি গুন্ডা, এটাই তো বুঝছি না। বুঝতে হবে না, তাড়াতাড়ি যাও, তোমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর হ্যাঁ শোনো, আজকে আমার 5টা ঘন্টা ডিউটি, তাই আমাকে নিয়ে যাও। আমি যখন কল দেই তখন এসেছে, নিয়ে যাবে। না হলে ইঞ্জেকশন তো দেখছো। ইনজেকশন কথা শুনে আদিত্যর শরীর কেঁপে উঠল। আদিত্য কিছু না বলে বাইকটা নিয়ে চলে গেল। আদিত্য জোরে স্পিডে বাইক চালাতে লাগলো। আদিত্যর অনেক দেরি হয়ে গেছে। আদিত্য কলেজে গিয়ে বাইক রেখে দৌড়ে গিয়ে ক্লাসে পৌঁছে গেল। ক্লাসের সামনে গিয়ে দেখে ক্লাসে স্যার ক্লাস করাচ্ছে। আদিত্য অনুমতি নিয়ে ভিতরে ঢুকে ওর ফ্রেন্ডদের কাছে গিয়ে বসলো। কিরে, এত দেরি করলি কেন? সুইটি কি তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে? পরে রাগ করে বাসায় চলে গেছে। ওই ভাবছে তুই আসবি না আজকে। বলিস কি?
আচ্ছা সমস্যা নাই, ক্লাস করে ওর জন্য সারপ্রাইজ রেডি করতে হবে, তাহলে সব রাগ পানি হয়ে যাবে। তাই কর, ওই তো ভাবছে তুই ওর বার্থডে ভুলে গেছস। ধুর, ওই আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি ওর জন্মদিন ভুলতে পারি? আচ্ছা ক্লাসে মনোযোগ দে। আদিত্য আর রাকিব ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে ওরা প্ল্যান করে কিভাবে কি করবে। আবার ক্লাস শুরু হয়ে যায়। আদিত্য ক্লাস শেষ করে টিফিন সময় দিলে সবাই ক্যান্টিনে গিয়ে বসে গল্প করছিল। তখনই আদিত্যর ফোনে রিয়ার নামটা ভেসে ওঠে। আদিত্য কলটা কেটে দেয়। আরও কয়েকবার কল দিলে আদিত্য ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় আর খাওয়া দাওয়া করে ক্লাসে চলে যায়। সব ক্লাস শেষ করে ওর বন্ধুদের সাথে গিয়ে সুইটির জন্য সব ব্যবস্থা করে। সাথে আদিত্য বাসায় চলে যায়। বাসায় গিয়ে আদিত্যর আম্মু আদিত্যকে বলে, কিরে বৌমা কোথায়? তুমি একা আসলে যে? কেন বাসায় আসে নাই? তোর সাথে না আসবে বললো। নাটক যত সব, আমার সাথে আসা লাগবে কে? একা বাসায় আসতে পারে না, আর ওইসব দেখার সময় আমার নাই, আমি বাহিরে যাব। এখনই হসপিটালে গিয়ে বৌমাকে নিয়ে নিয়ে যা, ওই তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আর তুই কিনা থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি যা। আজব তো, ধুর, ভালো লাগে না। আদিত্য ব্যাগটা সোফার উপরে ঢিল মেরে হসপিটালের দিকে চলে যায়। হসপিটালে গিয়ে রিয়াকে খুঁজতে লাগলো। পরিচিত একটা নার্সকে জিজ্ঞেস করলে জানতে পারলো রেস্ট রুমে বসে আছে। আদিত্য দৌড়ে গেল, গিয়ে দেখে রিয়া একটা নার্স ছেলের সাথে বসে গল্প করছে আর হেসে হেসে কথা বলছে। আদিত্যর কেন জানি রাগ হলো। আদিত্য রুমের ভিতরে ঢুকে পড়ল। আপনি বাসায় যাওয়া বাদ দিয়ে এখানে বসে আছেন কেন? আপনার ছুটি তো 2 ঘন্টা আগে হয়ে গেছে। এত তাড়াতাড়ি আসলে? আগামীকাল আসলেও তো পারতে। আচ্ছা তাহলে বাসায় যাই। রিয়ার রাগ আরো উঠে গেল। মানুষ আছে জন্য নিজের রাগ কন্ট্রোল করে। ওই লোকটা থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আদিত্য ওর পিছন পিছন যেতে লাগলো। আদিত্যর বাইকের কাছে দাঁড়িয়ে থাকলো। আদিত্য বাইকে উঠলে রিয়া আদিত্যর কাঁধে হাত দিয়ে উঠে একটু দূরে বসলো। আদিত্য ওর রাগটাও বুঝতে পেরেও কিছু না বলে বাইক চালাতে লাগলো। বেশ কিছু দূর যেতে আদিত্যর এক বান্ধবীর সাথে দেখা হয়। আদিত্য বাইক থামিয়ে ওর বান্ধবীর সাথে কথা বলে। ওর বান্ধবী আদিত্যকে জড়িয়ে ধরে। রিয়া তোর রাগে শরীর জ্বলছিল। আদিত্যর সাথে মেয়েটা অনেকক্ষণ হেসে হেসে কথা বলা শেষ করে বাইকের কাছে আসতে লাগলো। বাইকের কাছে এসে দেখে রিয়ার মুখ লাল হয়ে গেছে। আদিত্য বুঝতে পারলো রাগে এমন মুখ হয়েছে। আদিত্য বাইক নিয়ে যেতে লাগলো। আদিত্য রিয়াকে বলল, আমার উপরে একদম রাগ দেখাবেন না। আপনাকে কে বলছে ওইখানে বসে থাকতে? গাড়ি নিয়ে প্রতিদিন যাবেন, আমার অপেক্ষা করবেন না। আমি কখন কোথায় থাকি এটা কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই তাই না? তুই একবার বাসায় চল, তোকে আমি বুঝাবো কিসের গ্যারান্টি নাই কিসের আছে, সব বুঝাবো। আপনাকে বোঝা কঠিন, একবার তুমি একবার তুই, আজব একটা মেয়ে। তুই কথা বলিস না, আমার মাথাটা এখন গরম আছে। বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব বলে দিলাম। আদিত্য কিছু বলল না। আদিত্যর ফোন বাজতে লাগলো। আদিত্য বাইক থামিয়ে কল রিসিভ করে বলল, দোস্ত তোরা যা, আমি ওইখানে পৌঁছে যাব। আব্বুর বন্ধুর মেয়ে আমার সাথে আছে, ওনাকে বাড়িতে দিয়ে আমি রেডি হয়ে চলে যাব। তোর সাথে উনি কি করে? কি করবে আমার আম্মু আব্বু আদেশ, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। আচ্ছা ফোন রাখ, আমি যত তাড়াতাড়ি পারি পৌঁছে যাব। ওকে আয়। কল কেটে দিয়ে রিয়া বলল, আব্বুর বন্ধুর মেয়ে মানে কি রে? আমি তোর বিয়ে করা বউ, সবাইকে বলবি আমি তোর বউ। আর যদি শুনি তুই আমাকে আব্বুর বন্ধুর মেয়ে বলছস, তোর খবর আছে। আমি তো বলছি আপনি আমার স্ত্রী, এইটা আমি কাউকে বলবো না। সবাই জানে আপনি আমাদের বাড়িতে থাকবেন, ওইখান থেকে হসপিটালে যাবেন আসবেন। আমার বউ এটা কাউকে জানা, এটা আমি চাই না। কেন, তুই কি অস্বীকার করতে পারবি না আমি তোর বিয়ে করা বউ না? এত কথা বলার সময় নাই আমার। আদিত্য আর কোনো কথা না বলে বাইক চালাতে লাগলো। বাসে পৌঁছে গেলে রিয়া নেমে চলে যায়। আদিত্য বাইক সাইডে রেখে ভিতরে ঢুকে। রিয়া ওর আম্মু আব্বুকে সব বলে দেয়। আদিত্য যে ওর ফোন ধরে নাই, 2 ঘন্টা বসিয়ে রাখছে। আদিত্যর আব্বু শুনে অনেক রেগে যায়।
আদিত্য আব্বু ওকে মারতে যাবে, তখনই আদিত্য দাদিমা এসে থামিয়ে দেয়। আদিত্য রাগ করে রুমে চলে যায়। রুমে গিয়ে খাটে বসে থেকে রেগে ফুলতে লাগলো। রিয়া রুমে আসলে আদিত্য রিয়ার হাত শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, আপনি এইসব করে কি করতে চান? শুনেন, আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিন আসবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি আমার লাইফে কাউকে ভালোবাসতে পারবো না। তাই আমার সাথে ন্যাকামি করে কোনো লাভ নাই। কিভাবে আমাকে রেখে অন্য কাউকে ভালোবাসো সেটা আমিও দেখব। আগে তো করছো। ওইসব দেখার বিষয় আমার নাই। আমি তোমার বিয়ে করা বউ, তাই তোমার সব ভালোবাসা পাওয়ার যোগ্য শুধুমাত্র আমি, আর কেউ না। আর যাকে ভালোবাসো তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিত্য রেগে রিয়ার গলা চেপে ধরে বললে, ঝেড়ে ফেলবো না? কি করবি তুই? আমাদের কি করবি? দেখ, সম্মান করি বলে যা ইচ্ছে বলবি সেটা মেনে নিব। তাহলে তুই ভুল ভাবছস। আমাদের মাঝে আসার চেষ্টা করলে আমি তোকে খুন করে ফেলবো। আদিত্য কথা শুনে রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়ার নিঃশ্বাস আটকে আসছিল। রিয়া আদিত্যর হাত সরিয়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য শার্ট প্যান্ট নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে যায়। আদিত্য ওর আব্বু জিজ্ঞেস করলে আদিত্য বলে, আব্বু সুইটিদের বাসায় যাব, ওর আজকে বার্থডে, তাই আমরা সব বন্ধুরা একটা পার্টি দিয়েছি। তাহলে রিয়াকে নিয়ে যা। না, উনি এই শীতের ভিতরে গিয়ে কষ্ট করার থেকে বাসায় থেকে ঘুমাক। আচ্ছা, আমি যাচ্ছি। আদিত্য কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। আদিত্য ওর বন্ধুদের সাথে সুইটিদের সাথে চলে যায়। ওদের সাথ সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এইদিকে সুইটি রাগ করে সে যে রুমে ঢুকেছে একবারও বের হয় নাই। আর এইদিকে ওর আব্বু আম্মুকে জানিয়ে সব করে ফেলেছে আদিত্যরা। আদিত্য সুইটির রুমে গিয়ে নক করে। সুইটি দরজা খুলে আদিত্যকে রেখে রাগে কিছু না বলে রুমে ঢুকে পড়ল। কিরে শাকচুন্নি, এভাবে সারাদিন রুমের ভিতরে কি করস? প্রেম করস নাকি? আমাদের না জানিয়ে কোন ছেলের সাথে প্রেম করস রে? আদিত্য, ফাজলামি করবি না। কি বলতে এসেছিস বলে চলে যা, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। তুই আবার কবে থেকে 9টায় ঘুমানো শিখলি? আচ্ছা শোন, তোর সাথে কিছু কথা আছে। আমার কোনো কথা নেই তোর সাথে, তুই বাসায় যা, ভালো লাগছে না। আচ্ছা জায়গা থাক। আদিত্য কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। সাথে চলে গেল সবার সাথে বাকি কাজ শেষ করলো। রাত 11:40 বাজতে আদিত্য আবার নিচে গিয়ে সুইটির রুমে ধাক্কা দিতে লাগলো। সুইটি এই শীতে উঠবে না বলে চিৎকার করে বলল, তোর বাচ্চা, তুই এখনো যাস নাই? দেখ বাসায় যা, আমি উঠবো না, আমার অনেক শীত লাগছে। চাবি এখন এখান থেকে। আরে শোন, তাড়াতাড়ি দরজা খুলে, আমার হাত অনেকখানি কেটে গেছে। আদিত্যর হাত কেটে যাওয়ার কথা শুনে সুইটি খাট থেকে নেমে দৌড়ে দরজা খুলে আদিত্যকে ঘরে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, কোন হাত কেটেছে দেখি, কিভাবে কাটলি? একটু কি সাবধানে থাকতে পারোস না? দেখি কোথায় কেটে গেছে। মানে হাত কাটে নাই। শোন না, আমি তোর জন্য একটা ড্রেস আনছি, এইটা একটু পরে আমার সামনে আসবি। তোকে খুব এই ড্রেস পরা দেখতে ইচ্ছে করছে। আদিত্যর কথাটা উল্টোভাবে নিয়ে সুইটি লজ্জা পেয়ে গিয়ে রাগি লুক নিয়ে বলল, ফাজিল, কি বলিস? বিয়ে আগে এইসব একটা দিব, যা বাড়ি যা, আমি পরে আসছি। বিয়ে যখন করবে তখনই সব দেখিস। যা, রাত হলে খালি দুষ্টুমি করতে ইচ্ছে করে, তাই না? এই ছি ছি, কি বলিস? আরে আমি ওইভাবে কথাটা বলি নাই। হইছে, আর মিথ্যে বলতে হবে না। বাইরে অপেক্ষা কর, আমি পড়ছি। যখন রুমে ঢুকতে বলবো তখন ঢুকবি, তার আগে ঢুকলে খুন করে ফেলবো। আদিত্য দরজার কাছে দাঁড়িয়ে পাচাই করতে লাগলো। আর এদিকে সুইটি দরজার সিটকিনি না লাগিয়ে দিয়ে জামা চেঞ্জ করতে লাগলো। আদিত্য ঘড়ির টাইম দেখছে আর খালি বকছে। কি হইল? আর কতক্ষণ লাগবে? এবার তো দরজা খুলে। আদিত্য কথাটা বলে দরজা হালকা করে ধাক্কা দিলে সাথে সাথে খুলে যায়। আদিত্য অবাক হয়ে তাকিয়ে দেখে সুইটির জামা চেন লাগাতে পারছে না। আদিত্যকে দেখে সুইটি তাড়াতাড়ি করে সামনের দিকে ঘুরে বলল, ভিতরে এসেছিস যখন টেনটা লাগিয়ে দে। ওই তুই দরজা সিটকারি না দিয়ে ড্রেস চেঞ্জ করছিলি, যদি আমি কিছু দেখে ফেলতাম তখন? দেখলি কি, জামাই তো হবি, বিয়ের পর সব দেখবি, সেখানে না আগিয়ে দেখলি, তা কি হয়েছে? দূর, ফালতু কথা বাদ দে, সব সময় মজা ভালো লাগে না। আচ্ছা তুই ওয়েট কর, আমি জ্যোতিকে ডাক দেই। জ্যোতিকে ডাক দিবি মানে?
না মানে আচ্ছা ওয়েট, আমি লাগিয়ে দিচ্ছি। আদিত্য সুইটির কাছে গিয়ে চোখ বন্ধ করে সুইটির চেন লাগিয়ে দিতে লাগলো। তখনই জ্যোতি কয়েকটা পিক তুলে নিল আর দরজায় টোকা দিয়ে পড়ল। কি ভাই, তোকে পাঠালো ওকে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে তোরা দুজন রোমান্স শুরু করছোস? আদিত্য সুইটিকে চেন লাগিয়ে দিয়ে পিছনে তাকিয়ে বলে। ধুর কি যাতা বলস, ওই শাকচুন্নি তো চেন লাগাতে পারছিল না। জ্যোতি আদিত্যর কথা শুনে বলে, হয়েছে, এখন চল তাড়াতাড়ি। কই যাব রে? চল আগে, তারপর বুঝতে পারবি। আদিত্য একটা লাল কাপড় দিয়ে সুইটির চোখ বেঁধে দিল, সুইটিকে কোলে তুলে নেয়। আর এইটা জ্যোতি ভিডিও করতে লাগলো। সাদিকে সুইটিকে নামিয়ে দিয়ে আস্তে আস্তে চোখ খুলে দিয়ে সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে ডিয়ার সুইটি। সুইটি ভালো করে চোখ তুলে তাকিয়ে দেখে আকাশের দিকে একটা ফটকা ফুটলে দেখে লেখা আছে শুভ জন্মদিন সুইটি। সুইটি পুরো ছাদ দেখে খুশিতে আদিত্যকে জড়িয়ে ধরে। আদিত্যকে ছাড়িয়ে রাকিব আর ফ্রেন্ডরা মিলে ওকে কেকের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। সুইটি খুশিতে সবাইকে অনেক ধন্যবাদ দিতে লাগলো। তারপর কেক কেটে ওর বাবা মাকে খাওয়িয়ে আদিত্যকে খাওয়াতে গিয়ে আদিত্য সুইটির মুখে লাগিয়ে দেয়। আর সুইটি আদিত্যর মুখে লাগাতে যাবে, সাথে সাথে পা বেজে আদিত্যর উপর পড়ে যায়। এসব জ্যোতি ক্যামেরা বন্দি করে নিল। সবাই ওদের তুলল। সুইটি এক এক করে সব বন্ধুদেরকে খাইয়ে দিতে লাগলো। সুইটির আম্মু আপু সবাইকে খাবার খাওয়ার তাড়া দিয়ে রুমে চলে গেল। আর এদিকে আদিত্যরা সারা রাত পার্টি করলো, নেশা করে সবাই নাচানাচি করতে লাগলো। এইগুলো জ্যোতি ওদের ফ্রেন্ড পেজ ভিডিওগুলো সব ফ্রেন্ডদের মেনশন করে পোস্ট করে দেয়। ওই নেশা করে সবাই ছাদের চিলকোঠায় সবাই ঘুমিয়ে পড়ে। সকালে উঠলে আদিত্য দেখে সুইটি ওর বুকের উপর শুয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে ওকে তুলে দিয়ে বলল, এই সবাই ওঠ, আর কত ঘুমাবি? অনেক বেলা হয়ে গেছে, উঠে সবাই। উফ জান, ঘুমাতে দাও তো, কত শান্তিতে একটু ঘুমাচ্ছি। রাগ তোর শান্তি, উঠে তোরা। কেউ আদিত্যর কথা পাত্তা না দিয়ে ঘুমাতে লাগলো। আদিত্য উঠে সুইটের আম্মু থেকে বিদায় নিয়ে বাসায় যায়। বাসায় গেলে আদিত্য দেখতে পায় ওর আব্বু আম্মু রিয়া সোফায় বসে আছে। আদিত্যকে দেখে ওর আম্মু বলল, মহারাজ এসে গেছে। কি ব্যাপার, সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আদিত্য কথাটা বলে সামনে এগিয়ে গেলে আদিত্যর আব্বু ঠাস ঠাস করে ওকে থাপ্পড় দিয়ে বলল, তুই হয়তো ভুলে গেছিস তুই বিবাহিত, তোমার একটা বউ আছে। ঘরে বউ রেখে তুমি কিনা বেস্ট ফ্রেন্ডের সাথে ছি, ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি এতটা নিচে নেমে গেছো, ছি। আব্বু এসব কি বলছো? আমি ঠিক কিছু বুঝতে পারলাম না। তুই কিছু বুঝতে পারছিস না তাই না? আদিত্যর দিকে গতকাল রাতে সে ভিডিও দেখায়। আদিত্য ভিডিও দেখে মাথায় হাত দিয়ে ফেল। আদিত্য তো জ্যোতির উপরে রাগ হতে লাগলো। আদিত্য ওর আম্মুকে কিছু বলতে যাবে, সাথে সাথে ওর আম্মু ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। চুপ, আমাদের কি বোঝাবি? এই যে আম্মু মজা ছিল। শোন, আমরা ওই বয়স পার করে এসেছি। আমরা ছোট না, আমরা তোর বাবা মা। তাই কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে শেখাতে আসছিস না। আম্মু, তোমরা যা দেখছো যা ভাবছো তেমন কিছুই না। সুইটি চেন লাগাতে পারছিল না, তাই আমি লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার সব ফ্রেন্ডদের কোলে নেই, এইটা তো নতুন কিছু না তাই না? আর সুইটি আমাকে কেক লাগাতে গিয়ে টেবিলের সাথে পা বেঁধে আমার উপরে পড়ে যায়, এটা ছাড়া কিছুই না। ও আচ্ছা, তাই না? অন্য মেয়ের জামার চেন লাগাতে পারেন আর বউ কিছু বললে মেজাজ গরম হয়, তাই না? আপনার যা ইচ্ছা করেন, আমার আর কিচ্ছু বলার নাই। রিয়া কথাগুলো বলে দৌড়ে উপরে চলে গেল। আদিত্যর আব্বু আদিত্যকে আরেকটা থাপ্পড় মেরে বলল, আজকের পর থেকে যদি তোকে ওদের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে। আর ভিডিওগুলো ডিলিট করে দিতে বলিস। একবার যদি ওর বাবা মার চোখে পড়ে কি হতে পারে বুঝতে পেরেছিস তো? আদিত্য কিছু না বলে রুমে চলে আসে। রুমে এসে দেখে রিয়া খাটের উপরে হয়ে শুয়ে থেকে কান্না করছে। আদিত্য আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আসতেই রিয়া বলল, বাহ, এই তার কারণ? নিজের বউকে ভালো কিভাবে লাগবে, নিজের চাহিদা তো বান্ধবীর থেকে মিটিয়ে নিয়ে আসেন। এই জন্যই তো বউকে ভালো লাগে না। আগে জানলে কখনোই আপনাকে বিয়ে করতাম না। আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলাম। আমি যদি জানতাম আপনি আপনার বেস্টুকে ভালোবাসেন, তাহলে আপনার পথে কাটা হয়ে দাঁড়াতাম না। রিয়া কথাগুলো বলে
চলে যেতে নিলেই সাথে সাথে আদিত্য রিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে পড়ল। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, মুখ আছে বলে যা ইচ্ছে বলবেন। আমি আমার বেস্টুর সাথে শারীরিক সম্পর্ক করি। আমার হাত ছাড়েন। সত্যি তো বললাম, মিথ্যা তো বলিনি। ফালতু কথা বলবেন না। সুইটি আমার বেস্টু, এইটাই, এর বাইরে কিছু না। তাই আর একটা নোংরা কথা ওর নামে বললে আপনার খবর আছে বলে দিলাম। ওকে, ঠিক আছে, আপনি বেস্টুকে নিয়ে থাকেন। ওনার সম্পর্কে আমি কিছু বলবো না। আর আপনি কোনোদিন আমার সম্পর্কে কিছু বলতে আসবেন না। আমি আমার মতো, আপনি আপনার মতো থাকেন। কথাটা বলে রিয়া লাগেজ গুছিয়ে নিতে লাগলো। আদিত্য রিয়াকে কিছু না বলে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লো। 12টার দিকে উঠে দেখে রিয়া রুমে নেয়। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে ওর আব্বু আম্মু বসে আছে। আদিত্য ওর আম্মুকে বলল, আম্মু অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও। যার ক্ষুধা লাগে সেই বেড়ে খা। আমাকে কেউ হুকুম দিতে যাবে না। আমি এই বাড়ির কাজের লোক না যে তোদের কথা মতো কাজ করতে হবে। এটা আমার স্বামীর বাড়ি, তাই আমার স্বামীকে বাদে অন্য কাউকে আমি খাবার দিতে পারবো না। মানে কি যাতা বলো? আমি তোমার ছেলে। আমার কোনো ছেলে নেই। কি? ধ্যাত। আদিত্য নিজের টেবিলে গিয়ে খাবার খুঁজতে দেখে খাবার নাই। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আম্মু? খাবার কই? জানি না, ক্ষুধা লাগলে রান্না করে খা। আমি রান্না করব? ফাইজলামি করো আমার সাথে? কিসে ফাজলামি করে হে? আমার বউকালকে রান্না করে খাওয়াতে পারবে না। তোকে বিয়ে করানো হয়েছে, তোর বউ যেটা রান্না করবে ওইটা খাবি। আজ থেকে আমাদের রান্না আলাদা, তোদের রান্না আলাদা। মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। সবার মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? যাই হোক, ওনাকে তো দেখছি না। উনি কোথায় গেছে? বাপের বাড়ি চলে গেছে। যেদিন বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে পারবি সেদিনই এই বাড়ির ভাত জুটবে। না হয় নিজে রান্না করে খা। তুই তো রান্নাও পারস না, না খেয়ে থাক। না খেয়ে থাকবো কেন? আব্বু টাকা দাও, বাইরে গিয়ে খেয়ে আসবো। আমার টাকা বেশি হয় নাই যে তোকে টাকা দিতে হবে। ঘরে রান্না করে খা, তাহলে চুপ করে বসে থাক। আজব কথা তো। দেখো আমার অনেক ক্ষুধা লাগছে, প্লিজ টাকা দাও, বাইরে যাব আমি। ওর কাছে দুইটা অপশন, এক বৌমাকে নিয়ে ওখানে খাবার খেতে পারবি, আর দুই নিজে রান্না করে খা। ধুর, খাবই না। আদিত্য রাগ করে নিজের রুমে চলে গেল। আদিত্যর অনেক ক্ষুধা লাগছে, পেটে হাত দিয়ে শুয়ে থাকলো, আবার উঠে পড়লো। এভাবে সারাদিন কাটিয়ে দিল। তাও ওর আম্মু একবার ডাকলো না। সবাই খেয়ে ঘুমিয়ে গেল। আদিত্য রাতে লুকিয়ে রান্নাঘরে গিয়ে দেখে কিছুই রাখে নাই। আদিত্য রুমে চলে আসলো। সারা রাত আর ঘুম হলো না। ক্ষুধা লাগলে কি আর ঘুম হয়? সকালে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলো তাড়াতাড়ি, যাতে কলেজে যাওয়ার জন্য হাত খরচ দেয়। আদিত্য তাড়াতাড়ি নিচে চলে গেলে দেখে ওর আব্বু আম্মু খাবার খাওয়া শেষ করলো। আব্বু কলেজে যাব, টাকা দাও। শনিবারে আবার কবে থেকে ক্লাস হচ্ছে? ইস, মনে তো নাই। দেখ, যাই হোক, টাকা দাও, আমি বাইরে যাব। বলছি না টাকা দিতে পারবো না, তোর বউয়ের থেকে নে। তোর বউ তো ইনকাম করে, আমি ইনকাম করি আমার বউকে খাওয়ানোর জন্য, অন্য কাউকে না। আচ্ছা, ব্যাপার কি? দাদু কোথায়? তোর ফুপির বাসায় গেছে। ও ধুর, আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলে তো খেতে পারি। আদিত্য কথাগুলো বলে দৌড়ে রুমে চলে গেল। রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে বাইক স্টার্ট দিলে বাইক চালু হয় না। আদিত্য অবাক হয়ে যায়। আদিত্য ট্যাঙ্কি চেক করে দেখে তেল নাই। আদিত্য তো ব্যবচাকা খেয়ে গেল। উপায় না পেয়ে প্রাইভেট কার নিতে যাবে। তখনই ওর আম্মু পিছন থেকে এসে বলে, ড্রাইভার চলো, আমি মার্কেটে যাব। কারটা ওর আম্মু নিয়ে চলে গেল। আদিত্য তো রাগে শরীর জ্বলতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে ওর হাই স্কুলে থাকা যে সাইকেল ছিল ওইটা বের করে চালিয়ে সুইটিদের বাসায় চলে গেল। সাইকেল চালিয়ে হাতে পায়ে একদম শক্তি কমে গেছে। সুইটিদের কলিং বেল বাজাতেই সুইটি দরজা খুলে দেখে আদিত্য। কি ব্যাপার আদিত্য, তোকে এমন দেখাচ্ছে কেন ভেতরে? আসলে সুইটি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দে। আমার চারিপাশে সব কিছু ঘুরছে। কি, তোর ক্ষুধা লাগছে? ভেতরে আয়। আদিত্যকে সুইটি ধরে নিয়ে গেল। আদিত্যকে ফ্রেশ হতে বলল। আদিত্য সুইটির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে থাকলো। সুইটি খাবার নিয়ে এসে আদিত্যকে দিলে। আদিত্য তাড়াতাড়ি করে প্লেটের সবটুকু খাবার খেয়ে নিল। সুইটি তো অবাক হয়ে গেল।
কি ব্যাপার আদিত্য, তোকে জেনে ধরছে নাকি? এইভাবে খাবার খাইলি, আর তাও এক প্লেটে ভাত খাইলি? ধুর, ক্ষুধা লাগছে। সেই তোদের বাসা থেকে যে খাইছিলাম সেই খাওয়া আর খাই নাই। বলিস কি? আন্টি তোকে খেতে দেয় নাই নাকি? না, কেন? কিছু না। আচ্ছা থাক, বাসায় যাই। ক্লাবে যাবি না? আমার কাছে একটাও নাই। বলিস কি? ঠিকই বলছি। আচ্ছা থাক, বাসায় যাই। আদিত্য সুইটির থেকে বিদায় নিয়ে চলে গেল। আদিত্য বাসে গিয়ে রুমে গিয়ে শুয়ে থাকলো। নেট চালাতে গিয়ে দেখে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। আদিত্যর তো মাথা খারাপ হয়ে গেল। আদিত্য ফোন রেখে বই নিয়ে বসলো। পড়া শেষ করে আবার ঘুমিয়ে যায়। দুপুরে উঠে রাকিবদের বাসে গিয়ে খাবার খেয়ে আসে। এভাবেই প্রতিদিন সব বন্ধুদের বাড়ি থেকে খেতে লাগলো। এক সপ্তাহ হয়ে গেল। আদিত্য এখন কারোর বাসায় যাওয়ার সাহস পাচ্ছে না। আদিত্য খাটের উপর বসে থেকে ভাবতে লাগলো, এইভাবে কি জীবন চলে? আব্বু আম্মু এত পাষাণ হলো কিভাবে? নিজের সন্তানের খোঁজ খবরও রাখে না। সেই গতকাল সকালে খেয়ে এসেছি, এখন দুপুর হয়ে যাচ্ছে। উফ, কি যে করি। যত যাই হোক, ওই মেয়েটাকে আমি ভুলেও নিয়ে আসবো না। আব্বুর প্ল্যান সফল হতে দিব না। কিন্তু শাকচুনিটাকে অনেক মিস করছি। শাকচুনিটা থাকলে নিশ্চয়ই আমাকে এভাবে রাখতো না, আর ওই থাকাতে শীতটাও কম লাগতো। ধুর, ভালো লাগে না। আদিত্য নিজে নিজে বিড়বিড় করতে লাগলো। তারপর আদিত্য অনেক কষ্টে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় উঠে নিজের শরীরে শক্তি পেল না। অনেক কষ্টে উঠে রেডি হয়ে নিল। নিচে গিয়ে বলল, আব্বু টাকা দাও, তোমাদের বৌমাকে নিয়ে আসতে যাব। তোর কথা আমরা বিশ্বাস করি না। কি প্রমাণ যে বৌমার কাছে যাবি? আরে কসম কেটে বলছি, ওনাদের বাসায় যাব। ওকে, আমার ওয়ালেটে নিয়ে আয়। আর কি কি নিতে হবে আমি বলে দিচ্ছি। আদিত্য ওর আব্বুর রুম থেকে ওয়ালেট নিয়ে আসলো। আদিত্যর আব্বু ওকে টাকা দিল। তারপর বলে দিল কি কি কিনে নিয়ে যেতে হবে। ওকে আচ্ছা, বাট এখন বাইকে তেল কিভাবে নিয়ে আসবো? গাড়ি নিয়ে যা, বাইক নিতে হবে না। আচ্ছা। আদিত্য বাসা থেকে বের হয়ে ড্রাইভিং করে। ওর আব্বুর বলা কথা মতো সব কিছু কিনে রিয়াদের বাসায় চলে গেল। বাসে গিয়ে কলিং বেল বাজাতেই আদিত্যর শাশুড়ি দরজা খুলে দিল। আদিত্য তাকে সালাম দিল। তারপর তার সাথে কথা বলে সব কিছু দিল। সব আনার কি দরকার ছিল? তোমার পড়াশোনা কেমন চলছে? জি ভালো। ভেতরে আছো? আমি তো ভেবেছিলাম তুমি শ্বশুর বাড়ি চেনোই না। আদিত্যর শাশুড়ি আদিত্যকে ভিতরে নিয়ে গেল। আদিত্য সাথে টুকটাক কথা বলতে থাকলো। ভিতরে গিয়ে সবার সাথে কৌশল বিনিময় করলো। তারপর আদিত্যকে রিয়ার রুম দেখিয়ে দিল। আদিত্য উপরে উঠে সোজা রিয়ার রুমে ঢুকে পড়ল। রিয়ার রুমে ঢুকে আদিত্য তো অবাক হয়ে গেল, কারণ রিয়াকে একটা ছেলে কিস করছে। আদিত্য ভিতরে গিয়ে বলল, এইসব হচ্ছেটা কি? সাথে সাথে ছেলেটা রিয়াকে ছেড়ে দেয়। রিয়া চোখ লাল হয়ে আছে। এতে বোঝা যাচ্ছে রিয়া চোখে কিছু পড়ছিল, কিন্তু আদিত্যকে ভুল বুঝেছিল। আদিত্যকে দেখে রিয়া ছেলেটার গালে কিস করে বলল, ধন্যবাদ জান, অনেক মজা ছিল। আচ্ছা জান, তুমি যাও, আমরা ফোনে কথা বলবো। হুতুম পাচা চলে এসেছে, এখন তুমি থাকলে আম্মু আব্বু বকা দিবে। রিয়ার কথা শুনে ছেলেটা অবাক হলো। রিয়া চোখ মারলে ছেলেটা রিয়ার কপালে চুমু দিয়ে চলে যায়। এইটা দেখে তো আদিত্যরাকে কচকচ করতে লাগলো। কি ব্যাপার, তুমি এখানে কি করো? আর কারো রুমে আসলে যে নক করে আসতে হয়, এটা কি জানো না? ওই ছেলেটাকে কিস করলেন কেন? আর আপনার এত বড় সাহস, পরপুরুষকে আপনার ঘরে ঢুকতে দেন? রিয়া আদিত্যর কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। রিয়া আদিত্যকে বলল, কি কি পরপুরুষ? ওই কোনো পরপুরুষ না, ওই আমার হবু স্বামী। তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করে নিব, তাই পরপুরুষ বলবে না। আদিত্যর অনেক রাগ হলো। আদিত্য কিছু না বলে রিয়ার রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে রিয়ার আম্মুকে বলল, আম্মু, আমি তাহলে আসছি। আগামীকাল কলেজে আছে তো, আমাকে যেতে হবে, আর কিছু কাজ আছে। কি বলো বাবা, কেবল আসলে কেবলই চলে যাবে? না না, এটা হবে না। আজ প্রথম শ্বশুর বাড়িতে আসলে আর না খেয়ে চলে যাবে? ক্লাস অনেক করতে পারবে। তুমি যাও, রুমে রেস্ট নাও। আগে আমাকে জানালে আমি সব কিছু রান্না করে রাখতাম। না আম্মু, আমি অন্য একবার এসেছি, আপনার হাতে মজার মজার সব রান্না খাবো। আজকে আমি যাই, আমার একটু কাজ আছে।
আদিত্য ওর শ্বশুর শাশুড়িকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে চলে আসলো। বাসায় না গিয়ে আদিত্য ক্লাবে চলে গেল। ক্লাবে গিয়ে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আদিত্যকে দেখে সবাই অবাক হয়ে পড়ল। ভাই তোর কি হয়েছে, আজকে এখানে আসলে? এই 1 সপ্তাহ ধরে লুকোচুরি খেলছিস কেন? এমনি শর্ট ড্রিঙ্কস করতে দে। ওকে কর, আজকে সবকিছু ফ্রি। মানে? আদিত্য বলে মানে কিছুক্ষণ পর জানেট পারবি। তোকে এমনিতেই সবাই ধরে নিয়ে আসতো, তুই এসেছিস এটাই ভালো হয়েছে। আমাকে একটু বুঝিয়ে বলতো কি হয়েছে। রাকিব কিছু বলতে যাবে, তখনই কেউ সুইটি মাইকে বলল। আদিত্য, তোকে আজ আমি কিছু কথা বলতে চাই। আমাকে কি বলবি? আর বলবি ভালো কথা, মাইকে করে বলার কি প্রয়োজন? সবাইকে জানানোর দরকার নেই, সবাই আমার দিকে মনোযোগ দাও। যারা আদিত্যকে ভালোবাসো বা পছন্দ করো সকল মেয়েদেরই বলছি, আমি আদিত্যকে ভালোবাসি। আই লাভ ইউ আদিত্য, আমি তোকে অনেক ভালোবাসি। আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসস, তাই আমি চাই তুই সবার সামনে আমাকে প্রপোজ করবি। সুইটির কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই আদিত্য কিছু বলতে যাবে, তখনই সুইটি আদিত্যকে জড়িয়ে ধরে পড়ল। কি ব্যাপার জান, হাবাক হলে? আমিও জানি জান তুমি আমাকে ভালোবাসো, সবার সামনে আমাকে প্রপোজ করো। সুইটি, তোকে আমার কিছু কথা বলার আছে। তুই নেশার ভিতরে আসোস, আমি সকালে তোর সাথে কথা বলবো। আদিত্য সুইটিকে সরিয়ে দিয়ে চলে যেতে নিল। সুইটি ওকে ধরল, আদিত্য সরিয়ে দেয়। সুইটি বাসায় যা, আমাকে যেতে দেন। নাকি কথা বলবে এখানে? বলো। না, আমি যা বলার সকালে বলবো, এখন আমাকে যেতে দে। সুইটি আদিত্য কোনো কথা শুনে না। সুইটি আর সবাই একসাথে বলতে লাগলো। আদিত্য যেন সুইটিকে প্রপোজ করতেই আদিত্য মাথা এমনিতে গরম ছিল, তার উপরে ওদের জোরাজোরি করতে আদিত্য বিরক্ত হয়ে চিৎকার করে বলল। উফ, চুপ করবে তোমরা। আর সুইটি, তুই আমার বেস্ট, তাই বেস্ট হিসেবে ভালোবাসি, অন্যভাবে ভালোবাসি না। আর আমি অন্য কাউকে ভালোবাসি, তাই প্লিজ এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পুরো ক্লাব যেন চুপ হয়ে গেছে। সুইটি পড়ে যেতে নিলে জুথি ধরে ফেলে আদিত্যকে, বলে, আদিত্য কি যা তা বলিস? তুই তো একদিন আমাকে বলেছিলি তুই জুথিকে মনে হয় ভালোবাসিস। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওই আমাকে বুঝে আমার পাশে সবসময় থাকে, তাই আমি ভেবেছিলাম আমি ওকে হয়তো ভালোবাসি, কিন্তু না, আমি ওকে ভালোবাসি না। আমি জাস্ট ওকে পছন্দ করতাম, বাট বেস্ট হিসেবে। এইটা ভালোবাসা বলা যায় না, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে বেস্ট চোখে দেখি, এর থেকে কিছু না। আদিত্য কথা শুনে সুইটি কান্না করতে করতে আদিত্যর কলা ধরে টেনে ওর কাছে নিয়ে এসে বলে, আমার এত কেয়ার করো, আমার কথা এত ভাবা, আমার কিছু হলে পাগলের মতো ছুটে যাওয়া, এটা কি ভালোবাসা ছিল না? আমাকে যদি ভালো নাই বাসো তাহলে সবার থেকে আমাকে কেন এত কেয়ার করতে? আমাকে ভালো না বাসলে কেন আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করলি? একজন বয়ফ্রেন্ড যেভাবে থাকে তুইও ঠিক সেইভাবে আমার সাথে থাকতি, বল। কথাগুলো বলে সুইটি আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করে ওর চোখের পানিতে আদিত্যর জ্যাকেট ভিজিয়ে দিচ্ছিল। আদিত্য সুইটিকে কি বলবে বুঝতে পারছে না। আদিত্য সুইটিকে বলল, দেখ, আমি সবাইকে সমানভাবে ভালোবাসি, সমানভাবে কেয়ার করতাম। আর তুই ছিলি আমার বেস্ট। তোর সাথে আমি সেই ছোটবেলা থেকে পড়াশোনা করছি, তুই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সম্পর্কটা ওই রকম ভাবে কোনোদিন হতে পারে না। আমাকে ক্ষমা করে দে। আদিত্যর কথাগুলো বলে সুইটিকে রেখে ক্লাব থেকে বের হয়ে যায়। সুইটি ক্লাবের ফ্লোরে হাঁটু গেড়ে বসে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। আর এইদিকে আদিত্য চোখের পানি নিয়ে ডাইভিং করতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস সুইটি, আমি তোকে ভালোবাসি, কিন্তু এখন আমি তোর থেকেও আমার স্ত্রীকে বেশি ভালোবাসি। হয়তো আমি তাকে প্রকাশ করি নাই, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। যদি বিয়েটা না হতো তাহলে তোর হাত ধরতাম, যেখানে বিয়ে হয়ে গেছে আর ভালোবাসি তাকে ছেড়ে তোর হাত ধরতাম কিভাবে বল? আদিত্য কথাগুলো বলে চোখে পানি ছাড়তে লাগলো। আদিত্য হঠাৎ করে ড্রাইভিং কন্ট্রোল করতে না পেরে একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে সোজা আদিত্যর গাড়ি ছিটকে রাস্তা থেকে খাদে পড়ে গেল। ট্রাক ড্রাইভার ভয়ে ট্রাক নিয়ে তাড়াতাড়ি করে চলে গেল। 5 বছর পর রাহেলা বেগম রান্না শেষ করে তার ছেলের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তার ছেলে শুয়ে আছে। রাহেলা বেগম ডাকতে গেলে তার ছেলে তার কোলে মাথা দিয়ে পড়ল। আম্মু ঘুমাতে দাও, সারা রাত ঘুমাতে পারি নাই।
না, আর 1 মিনিটও ঘুমাতে পারবি না। তাড়াতাড়ি উঠে, তোর আঙ্কেলের সাথে আজ না শহরে যাওয়ার কথা। তাড়াতাড়ি উঠে, তোর আঙ্কেল হাসলে অনেক রেগে যাবে কিন্তু। উফ আম্মু, আঙ্কেলের সাথে যাব না। ওনার মেয়ে খালি আমার সাথে ফাইজলামি করে, আমার ওইসব ভালো লাগে না। রাইলা বেগম আকাশের কথা শুনে হাসতে লাগলো। আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আরে পাগল ছেলে, তুই এটা বুঝিস না। তুলি তোকে ভালোবাসে, তাই তোর সাথে এমন করে। আমার ছেলেটা সে কবে বড় হবে কে জানে। আমি তো আপুকে ভালোবাসি, তাই বলে আপু এরকম করবে? আরে পাগল ছেলে, আমার এই ভালোবাসা ওই ভালোবাসা না। ওই তোকে অন্য রকম ভাবে ভালোবাসে। আচ্ছা, এখন উঠে খাবার খেয়ে নে। আমি তুলিকে বলে দিব তোকে যেন আর ডিস্টার্ব না করে। বলে দিও। তুই এখন উঠে। আকাশ তাড়াতাড়ি করে উঠে পড়ল। উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বসে খাবার খেয়ে নিল দুইজন। আকাশ শুন, 1 সপ্তাহ পর আমরা শহরে চলে যাব। আমি ট্রান্সফার করে নিব। কেন, এখানে কি হয়েছে? গ্রামে থেকে কোনো লাভ নেই, তাই শহরে চলে যাব। আমি শিক্ষকতা করব, আর তুই শহরে একটা চাকরির ব্যবস্থা করে নিবি। এখানে থাকলে বাদর আরও হওয়া বাকি থাকবে না। আমি আবার কি করলাম? কিছুই করেন নাই দেখে প্রতিদিন এতগুলো বিচার আসে। আর কিছু করলে মনে হয় সেকেন্ডে সেকেন্ডে বিচার আসতো। ঢাকা যাবে কার কাছে? তোর আঙ্কেলদের বাসায় ভাড়া উঠব। আবার কি ঝামেলা কথা বলা, দূর ভালো লাগে না। থাকো, গেলাম। আঙ্কেল এসে গেছে। তাহলে কি আম্মু, আমি আর আসবো না? ওইখানে থেকে যাব। তুমি একা আসবে নাকি? তুই একেবারে তোর সব কিছু নিয়ে চলে যা। আমি বাকি জিনিসপত্র আস্তে আস্তে সব পাঠিয়ে দিব। ওকে, আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু। আকাশের কপালে চুমু দিল। আকাশ জড়িয়ে ধরে ওর আঙ্কেলের সাথে চলে যেতে নিল। আকাশ বাসে উঠে যাচ্ছিল। আকাশ বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশের আঙ্কেল আকাশকে বলে, তোমার আপু মারা যাওয়ার পরে তোমার আম্মু অনেকটা অসহায় হয়ে পড়ছিল। তোমাকে নিয়ে আবার নতুনভাবে বাচ্চার স্বপ্ন দেখছে। তুমি তোমার আম্মুকে কষ্ট দিও না কখনো। আকাশের আঙ্কেল আকাশকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। আর আকাশ ওর আঙ্কেলের সাথে কথা বলে বুঝতে পারলো ওরা ঢাকা না সিলেট যাবে। ওরা ঢাকা না সিলেট চলে যাবে। সিলেটের কথা শুনে আকাশ চমকে গেল। আঙ্কেল, আম্মু না সিলেটের কথা শুনতে পারে না। আপনি আম্মুকে বলেছেন আপনি যে সিলেটে নিয়ে যাচ্ছেন? আকাশের আঙ্কেল বলে ওর আম্মুকে বলে নাই। আর সিলেট নাকি ওনার বড় ভাই থাকে, সে নাকি আকাশকে চাকরি দিবে। আর তুলি ওইখানে থাকবে। তুলি যেন খেয়াল রাখে। কি, তুলি আপু আমার সাথে থাকবে নাকি? আর আঙ্কেল, আম্মু তো নাকি ঢাকা চলে আসবে। তাহলে ঢাকায় গিয়ে আমাকে না পাইলে আম্মু তো রেগে যাবে, আমাকে ছাড়া থাকতে পারে না। এইটা তো আপনি জানেন, তারপরে এমন করলেন কেন? আকাশের আঙ্কেল বলে, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। তুমি আমার মেয়ের খেয়াল রেখেও এতে হবে। আমার মেয়েকে প্রতিদিন হসপিটালে দিয়ে আসবে। আর হসপিটাল থেকে নিয়ে এসে অফিসে চলে যাবে। আর কাজটা যেন মনোযোগ দিয়ে করে। আঙ্কেল, আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি যাব না, আমি বাসায় যাব। আকাশ সাথে সাথেই ওর আম্মুকে কল দেয়। ওর আম্মু কল রিসিভ করে আকাশ বলে, আম্মু, আঙ্কেল আমাকে সিলেট নিয়ে যাচ্ছে। আম্মু, আমি তোমাকে ছাড়া একা ওইখানে গিয়ে থাকতে পারবো না। আম্মু, আঙ্কেলকে বলো আমাকে তোমার কাছে দিয়ে আসতে। কি, সিলেট নিয়ে যাবে মানে? আমাকে না বললো ঢাকায় তোকে একটা চাকরি দিবে। দেখি তোর আঙ্কেলের কাছে ফোন দে। আদিত্য ওর আঙ্কেলের কাছে ফোন দিলে ওর আঙ্কেল ওর আম্মুকে বুঝাতে লাগলো। অনেকক্ষণ দুজন কথা বলার পর আকাশের কাছে ফোন দেয়। রাহিলা বেগম আকাশকে বলল, আচ্ছা, তোর আঙ্কেলের সাথে যা। আর শোন, আমি যত তাড়াতাড়ি পারি তোর কাছে চলে যাব। আচ্ছা আম্মু, তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে কিন্তু। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না একা। হায় রে, আমার ছেলেটা এত বোকা কেন যে হয়েছে? আরে মা কতদিন বেঁচে থাকবে? হ্যাঁ,
একা চলার চেষ্টা কর, সব জায়গায় মামা করিস না। আম্মু তুমি এভাবে আমাকে বলতে পারলে? ওকে, লাগবে না তোমাকে, ভালো থাকো। আকাশ ফোনটা কেটে দিয়ে মন খারাপ করে বাইরের দিকে তাকিয়ে থাকলো। সিলেট পৌঁছাতে পৌঁছাতে রাত 9টায় গিয়ে পৌঁছে গেল। আকাশকে ওর আম্মু কল দিলে আকাশ কল রিসিভ করে না। আকাশ আম্মু বুঝতে পারলো ও রাগ করেছে, যার কারণে ওর আঙ্কেলের কাছে কল দিল। এদিকে আকাশ সিলেটে নেমে ওর কেমন যেন লাগতে লাগলো। আকাশ চারিদিকে ঘুরে দেখতে লাগলো। আকাশের মাথা কেমন যেন চক্কর দিতে লাগলো। আকাশের আঙ্কেল ওকে ধরে ফেললো। আকাশের আঙ্কেল ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু না, বাস জার্নি করছি দেখে মনে হয় মাথাটা কিছুটা চক্কর দিচ্ছে। আকাশের আঙ্কেল একটা সিএনজি নিয়ে দুজন চলে গেল। আকাশ বাসে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিল। আকাশ দেখে তুলি খুশি হয়ে আকাশের কাছে এসেছে, বলো, আকাশ কেমন আছো? ভালো আপু, আপনি? ভালো। আপু বলতে না করছি, তারপরও আপু আপু করার মানে কি? আপনি তো আমার আপু হন। ধ্যান, আমার সাথে আসো। আকাশ তুলির পিছন পিছন যেতে লাগলো। তুলির রুমের ভিতরে গিয়ে আকাশের হাত টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে আকাশের উপর শুতে যাবে। সাথে সাথে আকাশ জোরে চিৎকার দিয়ে ওঠে। তুলি ভ্যাবাচাকা খেয়ে সাথে সাথে আকাশের মুখ চেপে ধরে। সবে এসে পড়ে। তুলি তাড়াতাড়ি করে ওর উপর থেকে উঠে পড়ে। তুলির বড় চাচু এসে বলে, কি হয়েছে বাবা, এভাবে চিৎকার দিলে কেন? ও কিছু না আঙ্কেল, ওই তো একটু ভীতু, আমার সাথে একটু ধাক্কা লেগে পড়ে গেছে, এইটাতে চিৎকার করে উঠেছে। মেয়েদের থেকে দূরে থাকি তো। সবাই চলে গেলে তুলির চাচাতো বোন মিটি মিটি করে হাসতে লাগলো। সবাই চলে গেলে তুলির চাচাতো বোন গেল না। তুলির চাচাতো বোন রূপা তুলিকে বলল, কি রে, তোর জামাই তোর ধাক্কা খেয়ে যে চিৎকার দিয়েছে, না জানি তুই অন্য কিছু করলে কি করে বসে? আমি ওনার জামাই না, আপনি কি করেন? জামাই না, জামাই তো হয়ে যাবে। এই বলত, এভাবে চিৎকার দিলি কে? তুলিকে রেগে আসতে দেখে আকাশ, মনে হচ্ছে এমন কেউ তার সাথে আগে কেউ করতো। আকাশের মাথায় যন্ত্রণা হতে লাগলো। আকাশ চিৎকার দিতে যাবে, সাথে সাথে তুলি আর রূপা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আকাশ নিজেকে স্বাভাবিক করে ফ্রেশ হতে চলে গেল। আকাশ রুম থেকে বের হয়ে উঠানে গেলে সবাইকে উঠানের ভিতর গোল হয়ে বসে থাকে কথা বলতে দেখলো। আকাশ ভাবতে লাগলো, এখন 9টাই বাজে, এখানে এসেছে বোঝাই যাচ্ছে না 9টা বাজে দিন মনে হচ্ছে। তার উপরে এদের এভাবে বসে থাকতে দেখে মনে হয় দিনে বসে গল্প করছে। আকাশ আর কিছুক্ষণ কথা বলার পর সবাই একসাথে খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে আকাশ ওর রুমে চলে গেল। আকাশ রুমে বসে ফোন চালাতে লাগলো। ফোন চালানো শেষ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রূপার আব্বুর সাথে বের হয়ে গেল। আকাশ আর রূপার আপু রিক্সা করে যাচ্ছিল। আকাশ চারিদিকে ঘুরে দেখছিল। আকাশ মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা আমি তো এখানে নতুন আসলাম, তারপরও কেন আমার এত পরিচিত লাগছে? কেন মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছিলাম? ও হয়তো ছোটবেলায় এখানে এসেছিলাম, তাই সব চেনা চেনা লাগে। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। অফিসের সামনে নেমে রূপার আব্বু গাড়ি ভাড়া দিতে যাবে, তখন আকাশ ওনাকে বাধা দিয়ে আকাশ জোর করে গাড়ি ভাড়া দিয়ে দেয়। ভিতরে প্রবেশ করতে আকাশের খুব চেনা লাগলো। ভিতরে অন্যরকম অনুভূতি হলো। আকাশ বুঝতে পারছে না এখানে কি আগে কখনো এসেছিল। আকাশ অফিসের দিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। আকাশকে নিয়ে ভিতরে চলে গেল। আকাশ দেখলো এখনো কেউ আসে নাই। রূপার আপু তালা খুলে ভিতরে প্রবেশ করলো। আকাশ পুরো অফিস ঘুরে দেখতে লাগলো। আকাশ হঠাৎ করে পিছন থেকে কেউ বলে, কে তুমি? আকাশ পিছনে তাকিয়ে বলে, জি আমি আকাশ। লোকটা আর কিছু বলতে যাবে, তখনই রূপার আপু এসে বলে, স্যার, এটা আমার ভাগনা, আর ওকে কাজটা দেওয়ার কথাই বলেছিলাম। লোকটা আকাশকে তার কেবিনে পাঠিয়ে দেওয়ার কথা বলে চলে গেল। আকাশকে নিয়ে তার কেবিনে গেল। লোকটা ওকে অনেক কিছু জিজ্ঞেস করলো। আকাশ এক এক করে সব উত্তর দিল। তারপর লোকটা বলল, আজ থেকে কাজে লেগে পড়ো, আর তোমার কাজ হলো যখন যে যা চাইবে তাই নিয়ে আসবে। ওকে স্যার, ধন্যবাদ। আকাশ কেবিন থেকে বের হয়ে সব কিছু পরিষ্কার করতে লাগলো। এক এক করে সব কলিগরা চলে আসলো।
সবার সাথে আকাশকে পরিচয় করিয়ে দিল। আকাশ সবার কথা মতো কাজ করতে লাগলো। সারাদিন কাজ করে, অফিস 8টায় ছুটি হলে বাসায় চলে যায়। বাসায় গিয়ে আকাশ ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলতে লাগলো। ওরা টুকটাক কথা বলে খাবার খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। আকাশ রুমে গিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলো। 11টার দিকে খাটে শুয়ে ঘুমিয়ে যায়। সকাল 8টা 30-এ উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রূপা আর তুলিকে নিয়ে বের হলো। একটা সিএনজি নিয়ে 3জন যাচ্ছিল। হসপিটালের সামনে গিয়ে ওদের দুজনকে নামিয়ে দিয়ে ওরা অফিসে চলে গেল। সারাদিন কাজ করে অফিস ছুটি হলে বাসায় চলে আসলো। এভাবে 9 দিন কেটে গেল। আজকে আকাশ অফিস থেকে বের হয়ে হসপিটালে চলে গেল। হসপিটালের ভিতর গেলে সবাই আকাশের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আকাশ একটা নার্সকে জিজ্ঞেস করে তুলির কথা। নার্সটা আকাশকে বলে। আকাশ তুলিকে কল দিতে দিতে যেতে লাগলো। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলো। আকাশের হাত থেকে ফোনটা পড়ে যায়, আর যার সাথে ধাক্কা খায় তার হাত থেকে ফাইল পড়ে গেল। আকাশ ওর ফোনটা তুলে ফাইলগুলো তুলে দিতে দিতে বলল। সরি আমি বুঝতে পারি নাই। আকাশ কথাটা বলে মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে যায়। আকাশ কিছু বলতে যাবে তার আগে মেয়েটা আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি জানতাম তুমি বেঁচে আছো। আমি তোমাকে অনেক খুঁজেছি। আদিত্য, তুমি এতদিন কোথায় ছিলে? রিয়া কথাগুলো বলে আকাশের সারা মুখে কিস করতে লাগলো। আকাশ অবাক হয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই তুলি কেবিন থেকে বের হয়ে দেখে ওদের সিনিয়র নার্স আকাশকে জড়িয়ে ধরেছে। তুলি তো রাগ উঠে গেল। তুলি তাড়াতাড়ি করে গিয়ে আকাশকে বলল। আকাশ, এসব হচ্ছেটা কি? মানে আমি কিছু করি নাই, উনি আমাকে জড়িয়ে ধরছে। আমি ধরলে চিৎকার করস, আর এখানে উনি ধরে আছে। তোর অনেক মজা লাগছে তাই না? এখন তো চিৎকার করলি না। কি যাতা বলছো? আপনি আমাকে ছাড়েন। রিয়ার ওদের কথা কানে যাচ্ছে না। আকাশকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আকাশ যখন ধাক্কা দিয়ে সরিয়ে দিল তখন রিয়া বলল। তুমি আমার উপরে এখনো রেগে আছো? জান, বিশ্বাস করো, সেদিন তুমি যা দেখেছো সব মিথ্যা। আমি তোমাকে জেলাস ফিল করার জন্য এমন করেছি, আর ওইটা আমার ফ্রেন্ড ছিল। প্লিজ জান, আমার উপরে রাগ করে থেকো না। জান, চলো বাসায়, আম্মু অনেক অসুস্থ। প্লিজ আমার সাথে চলো। ম্যাম, কি বলছেন এসব? ওকে চান চান করছেন কেন? হ্যাঁ, আসলে তো আপনি আমাকে এইগুলো কি বলেন? আমি তো আপনাকে চিনি না, আজ প্রথম আপনাকে দেখলাম, আর আপনি কি না আমাকে জান বলে কি যাতা বলেন? আদিত্য, এসব কি বলো? তুমি আমাকে চেনো না মানে? আরে বাবা, আমি তো ক্ষমা চাচ্ছি। ওকে, তুমি আমার উপরে রাগ করে থাকো, কিন্তু তোমার আব্বু আম্মুর জন্য তো চলো প্লিজ। তোমার আম্মু তোমার অনেক অসুস্থ, কেন বুঝতে পারছো না? আমি তোমার পায়ে ধরছি, প্লিজ চলো আমার সাথে। এই মেয়ে পাগল হয়ে গেছে, কি যাতা বলে? আমার আম্মু নাকি অসুস্থ? আমার আম্মু তো গ্রামের বাড়িতে। আপনি আমার আম্মুকে কোথায় পান? তুলি, চলো বাসায় যাব, আঙ্কেল জানলে অনেক বকা দিবে। ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। ওর নাম আদিত্য না, ওর নাম আকাশ, আর আমার হবু স্বামী। আপনি ভুল করছেন। কি? আপনার হবু স্বামী মানে? ওই কখনোই আকাশ হতে পারে না। ওই আদিত্য চৌধুরী, আর ওই আমার স্বামী। দূর, কি বলেন? আপনার স্বামী কিভাবে হব? আপনাকে তো আমি আগে কোনোদিন দেখি নাই। দূর, মাথা খারাপ হয়ে গেছে। তুলি, চলো। তুলির হাত ধরে আকাশ টেনে হসপিটাল থেকে বের হয়ে আসলো। রিয়া আকাশের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিয়ার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। ওইখানে থাকা কিছু নার্স রিয়াকে শান্ত করে, আর এদিকে আকাশ রিক্সা নিয়ে যাচ্ছিল আর রিয়ার কথা ভাবছিল। আকাশ মনে মনে ভাবতে লাগলো, কে ওই মেয়েটা? আর উনি আমাকে জড়িয়ে ধরাতে আমার কেন রাগ হলো না? তুলি আমাকে ধরলে আমার রাগ উঠে যেত, আর সেখানে ওই মেয়েটার আমাকে জড়িয়ে ধরলো, কিস করলো, আর আমি কিছু বললাম না। আর মেয়েটা কি বলছিল এইসব? আমি ওনার স্বামী মানে? আর আমার আব্বু আম্মু অসুস্থ মানে কি? আর মেয়েটার কান্না দেখে মোটেও মিথ্যা মনে হচ্ছে না। উফ, আমার মাথায় কিছু কাজ করছে না। আকাশকে ভাবতে দেখে তুলি নিজেও ভাবছিল। তখনই তুলি আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আকাশ তুলিকে বলল, আচ্ছা, ওই মেয়েটাকে? আর আমি তো আসলাম প্রথম, তাহলে উনি আমাকে এইগুলো কেন বলছিল? আচ্ছা, মেয়েটার কি মাথায় সমস্যা আছে নাকি? আরে ধুর, কি চাঁদা বলো। উনি আমাদের সিনিয়র নার্স, অনেক আগে থেকে এখানে কাজ করছে। আর উনি কোনো সাধারণ ঘরের মেয়ে না। তুমি যে গ্রুপে কাজ করো, ওই গ্রুপের মালিকের ছেলের বউ। বাট বুঝতে পারলাম না তোমাকে দেখে কেন এমন করলো।
উনি অনেক ভালো একটা মেয়ে, চরিত্রবান একটা মেয়ে, আর সেখানে তোমার সাথে এমন করলো, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি যতটুকু জানি ওনার স্বামী মারা গেছে। কি মারা গেছে কিভাবে? কার অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? তুমি ওনার স্বামীকে দেখেছো? না, উনি তো সিনিয়র, ওনার সাথে তেমন একটা কথা হয় না, অনেক ভয় লাগে। আর উনি এমনিতে অনেক ভালো আর মিশুক, রূপার সাথে অনেক ভালো সম্পর্ক। ও আচ্ছা, তাহলে তো রূপা নিশ্চয়ই তার স্বামীকে দেখেছে। জানি না। আকাশের তুলি ভাবতে ভাবতে বাসে চলে গেল। বাসে গিয়ে আকাশ কারোর সাথে কোনো কথা না বলে রুমে চলে গেল। আকাশ ফ্রেশ হয়ে ওর আম্মুকে কল দিল। ওর আম্মু কল রিসিভ করে না। আকাশের অনেক চিন্তা হতে লাগলো। সারাদিন একবারও কল রিসিভ করে নাই। আকাশ ওর পাশে বাসে আঙ্কেলকে কল দিল। আকাশ কল দিয়ে ওনার সাথে কথা বলে যা জানতে পারলো তাতে আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা, কারণ আকাশের আম্মু অনেক অসুস্থ। আকাশের আম্মুকে নাকি হসপিটালে ভর্তি করে রেখেছে। আকাশ আর দেরি না করে দৌড়ে রুম থেকে বের হয়ে রূপার আব্বুর কাছে গিয়ে পড়ল। আদিত্যর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশ সবার সাথে কথা বলে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। আকাশ নিজের জামা কাপড় নিতেও ভুলে যায়। আকাশ বাস স্টেশনে গিয়ে টিকিট কেটে নেয়। আকাশ বাসে উঠে যায়। আকাশের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আকাশ সারা রাত না ঘুমিয়ে ওর আম্মুর জন্য টেনশন করতে থাকে। সকাল 9টায় বাস থেকে নেমে সোজা হসপিটালে চলে যায়। গিয়ে রাহিলা বেগমের সাথে দেখা করে। রাহিলা বেগম আকাশকে দেখে অবাক হয়ে বলে, আকাশ তুই এখানে? আকাশ রাহিলা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে আম্মু? রাহিলা বেগম কিছু না বলে পিছন থেকে ওর পাশের বাসার মেয়েটাকে আকাশকে বলে দেয় রাহিলা বেগমের ক্যান্সার হয়েছে। আকাশ যেন আকাশ থেকে পড়ল। আকাশ চোখের পানি ধরে রাখতে পারল না। আম্মু আমি তোমার কিছু হতে দিব না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আম্মু। আম্মু এখনই চলো শহরে ডাক্তার দেখাবো। না, আমার তেমন কিছু হয় নাই, মেডিসিন খাইলে ঠিক হয়ে যাব। ওই এসব মিথ্যা কথা বলছে। আম্মু তুমি মিথ্যা বলো না, আমি ডাক্তারের সাথে দেখা করে আসছি। আকাশ ওর আম্মুর কথা না শুনে ডাক্তারের সাথে দেখা করতে গেল। ডাক্তার বলল, সালাই বেগমকে যত তাড়াতাড়ি অপারেশন করতে হবে, বেশি দেরি হয়ে গেলে পরে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আকাশ তার সাথে কথা বলে বের হয়ে তুলিকে কল দেয়। আকাশ কলটা রিসিভ করে বলল, আকাশ আন্টির কি অবস্থা? আম্মুর ব্লাড ক্যান্সার হয়েছে। আকাশের কথা শুনে তুলি চমকে যায়। তুলি আকাশকে বলে, আকাশ তুমি সিলেট চলে আসো, 3 দিন পর বড় ডাক্তার আসবে, ওনাকে নিয়ে আন্টিকে দেখাও। আচ্ছা, তাহলে আমি আম্মুকে নিয়ে আজ সিলেটের জন্য রওনা দিই। আচ্ছা আসো। আকাশ ফোনটা রেখে ওর আম্মুকে রিলিজ করে বাসে চলে যায়। বাসে গিয়ে সব কিছু গুছিয়ে রেখে সালাই বেগম ব্যাগ গুছিয়ে সালাই বেগমকে নিয়ে স্টেশনে গিয়ে 2টা টিকিট কেটে রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। আকাশ ভাবতে লাগলো কি করবে, মাথায় যেন কাজ করছে না। আকাশ সিলেটে যেতে যেতে সকালেই নামলো। ট্রেন থেকে নেমে সিএনজি নিয়ে রূপাদের বাসে চলে গেল। সালাই বেগম রূপার আম্মুর সাথে কথা বলছিল, আর এদিকে আকাশ রুমে বসে কান্না করছিল। তুলি এসে আকাশকে সান্ত্বনা দিতে লাগলো। আকাশ তুলি সকালে খাবার খেতে গেল। সবে একসাথে খেয়ে উঠল। তখনই সবে একই কথা বলল। রূপার আব্বু কথা বলে অফিস চলে গেল। তুলি রেডি হয়ে চলে গেল। আকাশ রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিল। তারপর 9টায় রাহেলা বেগমকে নিয়ে তুলি আর আকাশ বের হলো। হসপিটালে গিয়ে রূপা দেখে চলে আসছে। রূপা আকাশ আর তুলির সাথে কথা বলে আবার ভিতরে গেল। রাহেলা বেগম যেতে চাইল না, অনেক টাকা খরচ হয়ে যাবে, এই জন্য যেতে চায় না। আকাশ জোর করে নিয়ে যায়। আকাশ রাহেলা বেগমকে বলে, আম্মু আমি টাকা দিয়ে কি করব? যদি তুমি আমার লাইফে না থাকো, টাকা পরেও ইনকাম করা যাবে। তুমি হারিয়ে গেলে আমি তোমাকে কোথায় পাবো? আকাশ কথাগুলো বলে কান্না করতে লাগলো। তুলি রূপা শান্ত হতে বলে। তারপর ওরা 3 জন ভিতরে ঢুকলে রাহেলা বেগমকে আবার পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারের কাছে গিয়ে রিয়া আকাশকে দেখে কিছু বলতে যাবে, তখনই তুলি রিয়াকে ইশারা করে কিছু বলতে না করলো। আকাশ ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। রিয়া রূপা আর তুলিকে বাইরে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার, আদিত্যর সাথে ওই মহিলাকে আর ওখানে কি করে? ম্যাম ওইটা আকাশের আম্মু, আর প্লিজ এখন কোনো কিছু বলবেন না।
ও এমনিতেই অনেক কান্না করতেছে। ওর আম্মুর কিছু হলে ওর মাথা ঠিক থাকে না। তোমরা এখনো বিশ্বাস করছো না যে ওই আমার স্বামী আদিত্য না? তোমাদের তো আমি সব দেখালাম, তারপরও বলবে আমি মিথ্যা বলছি? ম্যাম, এক রূপের 7টা মানুষ আছে, হয়তো তার ভিতরে আকাশের সাথে আপনার স্বামীর চেহারা মিলে গেছে। এটা কোনো অবিশ্বাস্য কিছু না। না, ওই আমার স্বামী, কারণ ও শরীরের ঘ্রাণ আমি ঠিকই চিনি। ওর কথা বলার ধরন, ওর কণ্ঠ, ওর চলার ধরন সব এক। হয়তো মানুষের চেহারার মিল থাকলে তো আর সব কিছু মিল হতে পারে না, তাই না? আর ওই যদি আপনার স্বামী হয়ে থাকে, তাহলে ফুপের কাছে ওই কি করে আর আপনাকে কেন চেনে না? ওই আমার উপরে রেগে আছে, তাই হয়তো এমন করছে। হ্যাঁ, সব বুঝলো, বাট ওর আম্মু আপুর কথা শুনেও ওই নিশ্চয়ই এখানে থাকতো না। কখন তার আম্মুর সাথে দেখা করতে যেত? আমি বুঝতে পারছি না ওই কেন এমন করছে। আকাশ কেবিন থেকে বের হয়ে আসলো। আকাশের অনেক টেনশন হচ্ছে। আকাশ চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। হঠাৎ করে আকাশের ফোনে কল আসে। আকাশ ফোন বের করে দেখে ডাক্তার কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করতেই ডাক্তার যা বলল তা শুনে আকাশ খুশি হয়ে গেল, কারণ ওইটা রাহেলা বেগমের রিপোর্ট না, আরেকটা রাহেলা বেগমের রিপোর্ট ছিল। ওদের নার্স ভুলে উল্টাপাল্টা করে ফেলেছে, তার জন্য ক্ষমা চায়। আর আকাশের আম্মু টেনশনের কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আকাশ ডাক্তারের সাথে কথা বলা শেষ করে ফোন রাখলো। রিয়া কেবিন থেকে বের হয়ে বলল, এই যে ভূত, আপনার এত চিন্তা করতে হবে না। আপনার আম্মুর কিছু হয় নাই। আপনার আম্মুর টেনশন বেশি করে, টেনশন করতে না করবেন। ধন্যবাদ। আমিও কেবল জানতে পারছি আমার আম্মু ঠিক আছে। রাহেলা বেগম বের হলে আকাশ রাহেলা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু তোমার পিছু হয় নাই। আম্মু তুমি একদমই ঠিক আছো। এখন যদি গ্রামে থাকতাম না, ওই নার্সের নাক ফাটিয়ে দিতাম। হালার জন্য আমি কতটাই ভয় পেয়েছিলাম। সরি আম্মু, কিন্তু ওই কাজটা কি করলো? আচ্ছা, আমি বিলটা দিয়ে আসছি, তোমরা হাঁটো, আমি আসছি। আকাশ চলে গেল। তখনই রিয়া পিছন থেকে বলল, আন্টি, আমার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ মা, বলো। আপনি একটু আমার সাথে আসবেন? তুলি রূপা রাহেলা বেগমকে নিয়ে রিয়ার সাথে রেস্টরুমে চলে গেল। রাহেলা বেগমকে রিয়া বলল, এখানে কেন আনলে মা? কি বলবে বলো? ওইদিকে আমার পাগলটা আমাদের না দেখলে খুঁজতে শুরু করে দেবে। আন্টি, আকাশ কি আপনার নিজের সন্তান? রিয়ার কথা শুনে রাগ উঠে গেল। রেগে বের হয়ে আসতে গেলে রিয়া রাহেলা বেগমকে চেপে ধরে, একের পর এক প্রশ্ন করতে থাকে। রাহেলা বেগম কিছু বলে না। আমি জানি ওইটা আপনার সন্তান না। দেখেন, সত্যিটা বলেন। রাহেলা বেগমকে যখন জোরাজুরি করতে লাগলো, রাহেলা বেগম তখন সব সত্যিটা বলে দেয়। হ্যাঁ, আকাশ আমার সন্তান না। আকাশকে আমি 5 বছর আগে পেয়েছিলাম। আমার সন্তান স্বামী যেদিন মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, তখন আমি আকাশকে পাই। আকাশের চেহারা হুবহু আমার ছেলের মতোই দেখতে, তাই আমি আমার এক ছেলেকে হারিয়ে ওকে নিজের বুকে টেনে নিয়েছিলাম। ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাই, তখন ওই কাউকে চিনে না, ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আর ওই আমাকে মা বলে ডেকেছিল। কথাগুলো বলে রাহেলা বেগম কান্না করতে লাগলো। তুলি রূপা শুনে অবাক হয়ে যায়। তুলি কয়েকবার পিছিয়ে যায়। তুলি কান্না করতে করতে বলে, আন্টি, আমার আকাশ তাহলে এই দুনিয়াতে বেঁচে নাই। এই জন্য আকাশ আমাকে ভালোবাসে না। এই জন্য আকাশের কাছে গেলে আকাশ চিৎকার করতো, আমার সাথে ভালো করে কথা বলতে চাইতো না। তুলি কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে যায়। আকাশ ওদের না দেখে আসতে গিয়ে ধাক্কা খায় তুলির সাথে। আর তুলি পিছনে রূপা আর রিয়া রাহেলা বেগমও ছুটতে থাকে। আকাশ তুলিকে দেখে বলে, তুলি, কি হয়েছে? এইভাবে কান্না করো কেন? আমাকে ছেড়ে দেন, আমাকে ক্ষমা করে দিন। কথাটা বলে দৌড়ে তুলি চলে গেল। আকাশ অবাক হয়ে ওর আম্মু আর রূপার দিকে তাকিয়ে বলল, আম্মু, তুলিয়াপুর কি হয়েছে? আমাকে হঠাৎ করে আপনি বললো, আর এইভাবে কান্না কেন করছে? ওকে রান্না করতে দাও। ওর লাইফ থেকে ওর অনেক কাছের একটা জিনিস হারিয়ে গেছে। কি বলছো? কি হারিয়ে গেছে যার জন্য এইভাবে কান্না করছো? রূপা, চলো আমরা খুঁজে নিয়ে আসছি। চাইলেও আর ওই জিনিস খুঁজে নেওয়া সম্ভব না। বাসায় চলো। আকাশ দেখলো রাহেলা বেগমের চোখেও পানি। আম্মু, তোমার কি হয়েছে? তুমিও রান্না করছো কেন? খুবই কান্না করছি। আকাশ শোন। আম্মু বলো।
তুই রিয়া ম্যামের সাথে তাদের বাসায় যা। আরে ধুর আম্মু, কি বলো? উনি কে জানো? আমি যে অফিসে জব করছি না, ওইটা ওনার শ্বশুরের অফিস। তাতে সমস্যা কি? তুই ওনার সাথে গিয়ে ওনার শাশুড়ির সাথে দেখা করগা। দেখ কি যাতা বলো না। যা বলছি তাই কর। ধুর, এসব করার সময় নেই আম্মু, বাসায় চলো। সকালে একটা বাসা ঠিক করতে হবে, তারপর একটা ইন্টারভিউ আছে, ওইটা দিতে হবে। ওই চাকরিটা মনে হয় গেছে গা। তুমি কিসের চাকরি খুঁজছো? আর কত টাকা বেতন পাবে? এই ধরো 30 বা 40,000। আমি তোমাকে 1,00,000 টাকা দেবো, অ্যাডভান্স 50,000 দেবো। তোমাকে শুধুমাত্র আমার বাসায় থাকতে হবে আর আমার স্বামীর অভিনয় করতে হবে। আমার শাশুড়ি অসুস্থ, আমার শাশুড়ি সুস্থ হলে আমাদের অফিসের ম্যানেজারের পোস্টে চাকরি দিব। আকাশ তো কথা শুনে অবাক হয়ে যায়। যত টাকার লোভ দেখান আমাকে, কেনা এত সহজ না। আমি আমার আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমার 30,000 টাকা বেতন ভালো আছে, আমার আম্মুর কাছে তো থাকতে পারবো। তুমি চাইলে তোমার আম্মুকে আমাদের সাথে নিয়ে যেতে পারো। আকাশ, উনি যা বলছে রাজি হয়ে যা। আর তার সাথে বড় কথা, টাকা থেকে একটা মানুষের জীবনটা বড়। তোর এই অভিনয়ে একজনের জীবন বেঁচে যাবে। আর যদি আমার এমন হইতো তখন কি করতি বল? আচ্ছা, আমি কাজটা করব, কিন্তু আমি তো ওনার সম্পর্কে কিছুই জানি না। তাহলে কিভাবে কি করব? ধরা পড়ে যাব তো। আমি তোমাকে সব শিখিয়ে দিব। তুমি চলো আমার সাথে গাড়ির ভেতরে, আমি সব বুঝিয়ে দেব। আকাশ ওর আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রিয়ার সাথে চলে গেল। রিয়ার সাথে গাড়িতে উঠতে গিয়ে বলল, রাহেলা বেগম আর রূপাকে নামিয়ে দিয়ে ওরা চলে যায়। বাসায় গিয়ে আকাশ রিয়ার পিছন পিছন বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে গিয়ে একটা খেলনা আকাশের পায়ের কাছে এসে পড়লো। আকাশ কিছু দূরে হাঁটলে দেখলো 3-4 বছরের একটা ছেলে সব কিছু ঢিল দিয়ে ফেলে দিচ্ছে। রিয়া গিয়ে ছেলেটাকে কোলে তুলে নিল। আমার আর আদিত্য সন্তান। আব্বু আমার সরি, দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি। তুমি না বলেছিলে আব্বু কেন আছে না? আজ দেখো তোমার আব্বু তোমার কাছে এসেছে। আরিয়ান পিছনের দিকে আকাশকে দেখে রিয়ার কোল থেকে নেমে দৌড়ে আকাশের কোলে উঠে বলে, আব্বু তুমি এতদিন কই ছিলে? জানো আমি তোমাকে কত খুঁজছি, তুমি কেন আসো নাই? দুঃখিত আব্বু, আমি তো কাজে বাইরে ছিলাম, তাই তোমার কাছে আসতে পারি নাই। এখন তো এসে গেছি। আকাশ আমার সাথে আসো। আকাশ রিয়ার কথা শুনে ওর পিছন পিছন যেতে লাগলো। আকাশকে ওর আম্মুর কাছে নিয়ে গেল। আকাশকে দেখে ওর আম্মু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আকাশের আম্মু পড়ে যেতে নিলে আকাশ সাথে সাথে একটা হাত দিয়ে ধরে নিজের সাথে আরিয়ানকে নামিয়ে শুয়ে দেয়। আদিত্য, এতদিন কোথায় ছিলি? তোর আম্মু আব্বুর কথা কি মনে পড়ে না? আম্মু, আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারি নাই। আর আমার অবস্থা ভালো ছিল না। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো চলে যাবি না বল? না আম্মু, আমি আর কোথাও যাব না। আম্মু, তুমি খাইছো? তোমার তো মেডিসিন খেতে হবে। ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছি। আকাশ রিয়াকে ইশারা করলে রিয়া আকাশের সাথে যেতে লাগলো। আকাশকে রান্নাঘর দেখিয়ে দিল। আকাশকে একটা প্লেটে খাবার দিয়ে ওকে পাঠিয়ে দিল। আকাশ ওর আম্মুর রুমে গিয়ে ওর আম্মুকে খাওয়াই দিতে লাগলো। তারপর আকাশ খাওয়া শেষ করে মেডিসিন খাওয়াই দিল। আকাশের আব্বু আসলে আকাশকে দেখে অবাক হয়ে যায়। আকাশকে ঠাস ঠাস করে থাপড় মেরে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে, আকাশ কিছু বলতে যাবে তখনই রিয়া বলে ওঠে, আব্বু আপনার সাথে আমার কথা আছে, আপনি একটু আমার সাথে আসবেন। আরিয়ান, তুমি তোমার আব্বুর কাছে থাকো। রিয়া কথাটা বলে আদিত্যর আব্বুকে নিয়ে গেল। কিছু দূর নিয়ে গিয়ে বলল, আব্বু, আদিত্য আমাদের কাউকে চেনে না। আব্বু তোমাদের বলেছিলাম আমার আদিত্য মরে যায় নাই। এই দেখো ওই আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আব্বু ওই আমাদের চিনতে পারছে না। রিয়া প্রথম থেকে রাহেলা বেগমের সব কথাগুলো বলতে লাগলো। আকাশ বাইরে এসেছে রিয়াকে ডাকতে এসে সব শুনে ফেলে। আকাশ সব শুনো না শোনার ভান করে রুমে গিয়ে ওর আম্মুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো, তাহলে কি ওরা আমার পরিবার? আরিয়ান আমার সন্তান, রিয়া আমার স্ত্রী, ওনারা আমার বাবা মা। হে আল্লাহ, আমার কেন কিছু মনে পড়ছে না। আকাশ কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখ থেকে এক ফোঁটা পানি নিচে পড়ে গেল।
আকাশ ওর আম্মুকে ঘুম পাড়িয়ে দিল। আরিয়ান আকাশের কোলে ঘুমিয়ে যায়। এদিকে রিয়া আর আকাশের আপু আসলো। রিয়া আকাশকে বলল, আকাশ চলো আমার সাথে, তুমি ফ্রেশ হয়ে চলো, সবাই একসাথে খাবার খাই। আকাশ রিয়ার পিছন পিছন আরিয়ানকে কোলে নিয়ে যায়। রুমে গিয়ে আরিয়ানকে শুয়ে দিয়ে আকাশ বলে, আমি কি সত্যি আপনার স্বামী? আকাশের কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আরে কি বলো, তোমার মতো আমার স্বামীকে দেখতে ছিল। আমি আপনাদের সব কথা শুনে ফেলেছি। তাহলে তো শুনে ফেলেছো, হ্যাঁ তুমি আমার স্বামী। আমার এই রকম কিভাবে হলো? আমাকে এমন কিছু বলতে পারবেন যেটাতে আমি আমার অতীতের কথা ভাবতে পারবো? যখন তোমার স্মৃতি ফিরে আসবে সেদিন নিজেই জেনে যাবে। থাক, মাথায় চাপ ফেলতে হবে না, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর আলমারিতে দেখো তোমার অনেক শার্ট প্যান্ট আছে। আকাশ আলমারির সামনে গিয়ে শার্ট প্যান্টে হাত বুলিয়ে দিতে লাগলো। একটা প্যান্ট আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আকাশ ফ্রেশ হয়ে আসলে রিয়া ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আকাশ আরিয়ানের মাথার কাছে বসে আসে। রিয়া আকাশকে দেখে বলল, চলো খাবার খেয়ে নিবে। রিয়া আকাশ নিচে চলে গেল। তারপর তিনজন মিলে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে আকাশ বলল, আমি কোথায় ঘুমাবো? আমার রুমে চলো, আরিয়ান তোমাকে দেখতে না পেলে আবার কান্না করবে। তোমার মতো তো রাগ জেদ হয়েছে। আকাশ আর রিয়া রুমে চলে আসে। রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুলে বিনুনি করছে। আকাশ রিয়ার দিকে তাকিয়ে আছে। তুমি আরিয়ানের এক পাশে শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? আমি এই পাশে ঘুমাবো, তুমি ঘুমাও। আকাশ কাঁথা টেনে আরিয়ানের পাশে শুয়ে পড়ল। আদিত্যর শরীরটা অনেক ক্লান্ত থাকে, ঘুমিয়ে যায়। সকালে আরিয়ানের চিল্লাপাল্লাতে আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ চোখ খুলে দেখে আরিয়ান আকাশের হাত ধরে টেনে নিচে নিয়ে যায়। নিচে গেলে আকাশ দেখে দুইটা মেয়ে দুইটা ছেলে বসে আছে। আকাশকে দেখে চারজন উঠে দাঁড়ালো। আকাশ কাছে গেলে দুজন আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশ কিছু বুঝতে পারে না। রিয়া আকাশকে বলল, আকাশ, এটা জুথি, এটা রাকিব, রনি, রাইমা, তোমার বেস্ট ফ্রেন্ড। কেমন আছো তোমরা? তুই কি সত্যি আমাদের চিনতে পারছিস না? ভাবি, আমরা এভাবে ওকে আর দেখতে পারছি না। আমাদের বন্ধু আমাদের সাথে আগের মতো ব্যবহার করছে না। ভাবি, আপনি ওকে তাড়াতাড়ি চিকিৎসা করান প্লিজ। করব, কিন্তু ওর জীবনের ঝুঁকি হয়ে যায়, যার জন্য ভাবছি আম্মু একটু সুস্থ হোক। আম্মু সুস্থ হলে তখন আম্মুকে সব বুঝিয়ে ওকে লন্ডনে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাবো। আমি আর এভাবে ওকে আর দেখতে পারছি না। আর সুইটি এসব শুনে ওর সাথে দেখা করতে আসলো না। ও এখনো নিজেকে দোষী ভাবে নিয়েছে। ওই দিন পাগল হয়ে যাবে। আমি কি করব বুঝতে পারছি না। একদিকে ওর স্মৃতিশক্তি নাই, অন্যদিকে সুইটি পাগলে পরিণত হয়ে যাচ্ছে। সুইটি নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। সুইটিকে আমার কাছের কেউ? সুইটি তোর বেস্টু, যাকে ছাড়া তুই কিছু ভাবতে পারিস না। উনি আমার কথা শুনে আমার সাথে দেখা করতে আসলো না? ওই তোর এই অবস্থার জন্য নিজেকে দাবি করে। ওই তো নিজের জীবন দিয়ে দিতে চেয়েছে অনেকবার। আচ্ছা থাক, আমি বাসায় যাব। ওই কখন কি করে বসে বলা যায় না। ভালো থাক দোস্ত। সবাই ওর থেকে বিদায় নিয়ে চলে গেল। রিয়া মনে মনে ভাবল, তুমি স্মৃতি হারিয়েছো, কিন্তু তার নামটা আজও ভোলো নাই। এখনো তোমার তার নাম শোনা শোনা লাগে। আমি তোমাদের জীবনে এসেছি, সব এলোমেলো করে দিয়েছি। আমাকে পারলে ক্ষমা করে দিও আদিত্য। রিয়া কথাগুলো ভেবে নিজের চোখের পানি ফেলতে লাগলো। আকাশ তাকাতে গেলে সাথে সাথেই চোখের পানি মুছে ফেলল। আদিত্য, আমার মনে হয় তোমার সুইটির সাথে একবার দেখা করা উচিত। আচ্ছা, পরে দেখা করব। এখন আম্মু কি অবস্থা? উনি ঘুম থেকে উঠছে কি? আকাশ কথাটা বলে ওর আম্মুর রুমে চলে গেল। রুমে গিয়ে ওর আম্মুর সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষ করে তার জন্য রান্না করতে যায়। রান্না করে তাকে খাওয়াই দিতে লাগলো। মেডিসিন খাওয়াই দেয়। এভাবে বেশ 1 মাস কেটে যায়। এখন আকাশ আম্মু অনেকটা সুস্থ হয়ে গেছে। আর রিয়া রাহেলা বেগমকে নিয়ে আসে। আকাশ আর ওর আম্মু বসে আছে। রাহেলা বেগমকে দেখে আকাশ উঠে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু কেমন আছো? তুমি তো এই 1 মাস আমার ফোনও ধরো নাই, আমার সাথে যোগাযোগও করো নাই। আম্মু, তুমি আমাকে এভাবে ইগনোর কিভাবে করলে? তুমি জানো আমার কতটা কষ্ট হইতো। তুমি সব নিজেকে আর আমাকে কেন কষ্ট দিলে? আকাশের ব্যবহার দেখে আর কথাগুলো শুনে আকাশ আম্মু অবাক হয়ে যায়।
একবার রিয়ার দিকে তাকায়, একবার আকাশের আব্বুর দিকে, আবার আকাশ আর রাহেলা বেগমের দিকে তাকায়। আদিত্য, উনি কে? তুই ওনাকে আম্মু কেন বলছিস? আম্মু, আমি তোমাকে বুঝিয়ে বলছি। রাহেলা বেগম পরে সবকিছু ওকে বলে দেয়। এদিকে রাহেলা বেগম কান্না করতে লাগলো। আকাশের আম্মু রাহেলা বেগমকে বলল, বোন, তুমি আমার সন্তানকে বাঁচিয়েছো। তুমি আমার সন্তানকে এত ভালোবাসা যত্ন করে রেখেছো। তুমি ভেবো না আমি তোমার থেকে এই সন্তান কেড়ে নেব না। বোন, তোমার তো আমার ছেলে ছাড়া কেউ নেই, আর আমারও আমার সন্তান ছাড়া কেউ নেই। তাই আমি বলছি তুমি আমাদের সাথে থাকতে পারো। তাহলে আদিত্য দুটো মা একসাথে থাকলো। আমিও সন্তানহারা হলাম না, আর তুমিও না। আপনার কথা শুনে মনে অনেকটা শান্তি লাগছে। আমার ছেলেটা এখন আমাকে চিনে, আমাকে ছাড়া থাকতে পারে না, কিন্তু স্মৃতি ফিরিয়ে আসলে আমাকে যে ভুলে যাবে, তার থেকে আপনার কাছে থাক, আমি নিঃসন্তান হয়েই থাকি। আকাশ রাহেলা বেগমের কথা শুনে মনে অনেক কষ্ট পেল। আকাশ রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু ভুলে যাওয়ার তাহলে তোমাকে 5 দিন আগে ভুলে যেতাম। আমি কাউকে ভুলি নাই, আমার স্মৃতিশক্তি তো 5 দিন আগে এসেছে। কি? তাহলে তুই সব জেনেও আমার সাথে অভিনয় করে গেছ? অভিনয় করি নাই, আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু, তোমাকে ভোলা সম্ভব না। তাহলে তুমি আমাদের চিনতে পারছো? হ্যাঁ, কিন্তু সেই দিন রাগ এখনো ছিল, আর আমি 5 দিন আগে এসেছিলাম। আরিয়ানকে দেখে ভেবেছিলাম তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছো। ওই ছেলেটা আর তোমার সন্তান আরিয়ান। হঠাৎ করে গাড়ির ভিতরের কথা মনে পড়ে যায়, তখন বুঝলাম আরিয়ান আমার সন্তান। আর আম্মু, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি ভালো করে জানো। তারপরও তোমার আমার উপরে এই বিশ্বাস, আমি স্মৃতিশক্তি ফিরে পাইলে তোমাকে ভুলে যাব। আকাশ, আমাকে ভুল বুঝিস না বাপ। কি করব বল? তোর স্মৃতি নাই বলে তুই তোর আব্বু আম্মু স্ত্রীকে ভুলে গেছিলি, আর আমি তো তোকে গর্ভে ধারণ করিনি। সেখানে স্মৃতি আসলে ভুলে যাওয়া তো কথা। আম্মু, কিছু বলার নাই, তোমাকে আমি ভুলে গেছি আম্মু, তোমাকে ভুলে গেছি। আম্মু, জন্ম দিলে হয় না, যে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে সেই হলো প্রকৃত মা, তাকে ভুলা এত সহজ না। রাহেলা বেগম আকাশকে জড়িয়ে ধরে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে। আমি তোদের মাঝে কাটা হতে চাই না রে বাপ। কাটা কেন হবে? আজ থেকে আদিত্য 2টা আম্মু হলো, আর আপনিও আজ থেকে এখানে থাকবেন। বাহ, তাহলে আমার 2টা শাশুড়ি হয়ে গেল। আদর তো অনেক পাবো তাহলে।